সদরে এসে দুটো তালা দেখে হাসল, তারপর বাতাসের মতো ভেসে বেরিয়ে গেল। ডুডেকা হেনরনের কম্পাঙ্ক বেড়ে যেতেই ঋষির হালকা ঘুম ভেঙে গেছে। যতক্ষণ এই গ্রিড তার সঙ্গে আছে, কোনো বিপদই তাকে স্পর্শ করতে পারবে না সে জানে। দরজা খুলে সন্তর্পণে বারান্দায় এসে থামের আড়ালে দাঁড়ালো সে, আর তখনই প্রায় মূর্ছা যাওয়ার অবস্থা তার। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে খুনে ম্যাজিক। গল্পের গল্প পাঠে স্বস্তিকা এবং গল্পের সূত্রধরের ভূমিকায় আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা খুনে ম্যাজিক। লাইব্রেরির পাশের পুকুর পাড়ে আগেই পৌঁছে গেছে ঋষি। আলিয়াকে আসতে দেখল, উত্তেজনা তারও প্রতিটা পদক্ষেপে। হাই, শোন, আমরা স্যাটারডেতে সুন্দরবন যাচ্ছি। আমাদের ডিপার্টমেন্ট থেকে প্ল্যানটা হয়েছে। আমরা যাচ্ছি 10 জন, আর তুই। আমাদের সুকান্ত পিসিতে ট্রাভেল বাস আছে, সো নো টেনশন, নো প্রবলেম। নাও জাস্ট প্রিপেয়ার ইয়োর ব্যাগ। আমার আর কি করার আছে, তুই তো সব ঠিকই করে ফেলেছিস। ওকে, ডান, যাচ্ছি। উফ, বৃষ্টিও নেমেছে। অসাম একটা ট্রিপ হবে, জাস্ট হেভেনলি। হোয়াট ডু ইউ থিঙ্ক? জাস্ট ভাবছি। থ্যাঙ্কস। সুন্দরবন, ম্যানগ্রোভ, রয়্যাল বেঙ্গল টাইগার, মধু, মৌমাছি, নদী, ক্রোকোডাইল, মাঙ্কিজ, বার্ডস, স্নেকস। উফ, আমার যখন 7 মাস বয়স তখন মা বাবার সঙ্গে গেছিলাম, শুনেছি। গ্রেট, এবার আমি নিয়ে যাব তোকে। আই অ্যাম অলসো এক্সাইটেড, ফার্স্ট টাইম বন্ধুদের সাথে। উফ। তুই সুন্দরবন? রাতে খাবার টেবিলে কথাটা শুনেই বাবা উত্তেজিত। বললেন, ও, কিন্তু তোকে বলা হয়নি আমার স্কুলের বন্ধু সরঞ্জিতের ছেলে আর ওর এক কানাডিয়ান ফ্রেন্ড আসছে কাল ভোরেই। ওদেরও নিয়ে যা সঙ্গে, দে উইল অলসো এনজয়। মা হতাশার সুরে বললেন, গর্বের সুন্দরবন তো আর কিছুদিন পরে স্মৃতি হয়ে যাবে। যেভাবে নষ্ট করে ফেলছে মানুষ, জাহাজ উল্টে তেল পড়ে সমুদ্রের কত প্রাণী মরে গেল। বাঘগুলোকে মেরে মেরে, ছি। যা, ওদের সঙ্গে নিয়ে যা, দেখে আসুক। সাহেবগুলোর তো আবার ইন্ডিয়ার নামে দুটো খারাপ কথা না বললে জাত যায়। দেখে আসুক এবার। বেশ, যাবে। সরঞ্জিত আঙ্কেলের ছেলে কি করে বাবা? মেডিকেলে আছে, তোরই বয়সী। আমার সঙ্গে স্কাইপে 2-1বার হাই হ্যালো হয়েছে। ভালো ভদ্র ছেলে। ওকে, অসুবিধা নেই। আলিয়াকে জানিয়ে দিই, 2 সিট মোর। আর ওর ফ্রেন্ড? তা তো কিছু বলেনি। ফ্লাইট নাম্বার, টাইম জানিয়ে দিয়েছে। অ্যারাইভাল টাইম কাল ভোর 7টা। তুই যাচ্ছিস তো আমার সঙ্গে রিসিভ করতে? শিওর। অদ্ভুত লম্বা চেহারার ছেলেটি প্রথম দর্শনেই চমকে দিয়েছে ঋষিকে। সৃঞ্জয় সরকার অ্যান্ড উইলিয়াম জোন্স, ইউ আর ওয়েলকাম লেখা প্ল্যাকার্ডটা দেখেই সামান্য বিভ্রান্ত 2 যুবকের মুখে এক ঝলক দমকা হাসি বয়ে গেল। সৃঞ্জয়ের যেমন হাইট, তেমন তার চেহারাও সাহেবদের মতোই। অস্ট্রেলিয়ান মায়ের ধারাই বহন করছে সে। বাংলাতেই সে বলল, থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ ঋষি। কাকু, এ আমার চাইল্ডহুড ফ্রেন্ড উইলিয়াম। ওর গ্র্যান্ডমাদার কলকাতায় ছিলেন অনেক বছর। ইনফ্যাক্ট এখানেই তার ক্রেমেশন হয়েছিল, সেই জন্য ইন্ডিয়া সম্পর্কে আরও বেশি ইন্টারেস্টেড। উইলিয়াম তার তাল গাছের মতো শরীরটা নুয়ে অভিবাদন জানিয়ে হাসল। উইলিয়ামের মধ্যে কি কিছু অদ্ভুত একটা রহস্য আছে? ঋষির সমস্ত ইন্দ্রিয়গুলো কেমন সজাগ হয়ে উঠেছে। অনেকটা লম্বাটে অদ্ভুত দর্শন মুখ একটা, শরীরের তুলনায় বেমানান যেন। নাকটা বিশ্রী রকম ধারালো ঝুলে আছে চিবুক বরাবর। তুলনায় চোখ দুটো বেশ ছোট আর অতিরিক্ত উজ্জ্বল। চোখের তারা কালো। মুখের যে অংশটা রহস্য সৃষ্টি করেছে তা হলো নাকের দুপাশ বরাবর ঠোঁট পর্যন্ত গভীর উপত্যকার মতো গাঢ় রেখা। ওখানেই যেন অনেক ইতিহাস আর রহস্য লুকিয়ে আছে। উইলিয়াম হ্যান্ডশেক করল। হ্যালো। উত্তপ্ত একটা হাত
চমকে গেছে ঋষি। মনে হলো এত টেম্পারেচার, অসম্ভব, মানুষের এত টেম্পারেচার হয় নাকি? মনের মধ্যে শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে ঋষির। বাবার মুখের দিকে তাকালো সে। বাবা কথা বলে যাচ্ছে তখনও। বাবার মধ্যে কোনো রকম অস্বস্তি চোখে পড়ল না তার। বাঙালিদের এই এক অভ্যাস, সি অফার রিসিভ করার সময় তাদের যত কথা। বাবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যাচ্ছে পথে কোনো অসুবিধা হয়েছে কিনা ইত্যাদি, এবং তার বন্ধু সম্পর্কে, তার কুশল সম্পর্কে নানান কথা বলে চলেছে। সৃঞ্জয় উত্তর দিয়ে যাচ্ছে হেসে হেসে। কিন্তু উইলিয়ামের মধ্যে অস্থিরতা লক্ষ্য করল ঋষি। লেটস মুভ বাবা, ওরা এত লং জার্নি করে এসেছে। উইলিয়াম হেসে বলল, ও ইয়া রিয়েলি, থ্যাঙ্কস। গাড়িতে উইলিয়ামের পাশেই বসেছে ঋষি। উইলিয়ামের শরীরের উত্তাপ তার শরীরে লাগছে, রীতিমতো অস্বস্তিকর অনুভূতি। প্রথম পরিচয়ই এই ব্যাপারে জিজ্ঞেস করা উচিত নয় ভেবেই নিজের কৌতূহল দমন করেছে সে। স্বাভাবিক কথাবার্তা বলার চেষ্টা করছে। একটু আশ্চর্য হচ্ছে বই কি ঋষি নিজের কাছেই। উইলিয়ামের পাশেই তো সৃঞ্জয় বসে, তার কি এই উত্তাপ লাগছে না? অদ্ভুত। মাথার বন্ধ কোনো এক গোপন কুঠুরি থেকে কে যেন সংকেত পাঠালো। উত্তাপটা সত্যি, আমার ম্যাগনেটিক পাওয়ার হাই, তাই এই অনুভূতি হয়তো। চিন্তার জাল আপন মনেই সক্রিয় এখন। অর্থাৎ এই মানুষটার মধ্যে এমন এক পদার্থ আছে যার ফলে তার বডি টেম্পারেচার অ্যাবনর্মাল, এবং সে ইচ্ছা মতো সেটা রেগুলেট করতে পারে, যার ফলে অন্যরা ধরতে পারে না। কিন্তু তার চৌম্বকীয় শক্তি বেশি বলেই এই রেডিয়েশন টেনে নিতে পারছে সে। কিন্তু এই অ্যাবনর্মাল টেম্পারেচার কেন? কেন জানি হঠাৎ তার মনে হলো ডুডেকাহেড্রনকে নিরাপদ জায়গায় রাখতে হবে। কেন মনে হলো? না, জানে না সে। দুপুরটা ঘুমিয়েই কাটালো সৃঞ্জয় আর উইলিয়াম। বাঙালি রান্না খেয়ে দুজনেই খুশি, মাও খুব খুশি। তবু ওরা দুজন শুতে যাওয়ার পর মা বলল, উইলিয়াম ছেলেটা যেন কেমন। কিরকম বলো তো? বুকের ভেতরের স্পন্দন ধক করে উঠেছে ঋষির। মা বলল, কি জানি, ব্যাখ্যা করতে পারবো না, তবে কেমন যেন। চোখ দুটো নাকি ঠোঁট নাকি সব মিলিয়ে। ঠোঁট উল্টালো মা। গা ছমছম করলো কয়েকবার। তোর মনে হয়নি? স্বামীর দিকেও প্রশ্ন ছুড়ে দিল, তোমার কেমন লাগলো? বাবা কিছু বলার আগেই ঋষি বলল, আমি এয়ারপোর্ট থেকেই ফিল করেছি মা, ওর শরীরে আগুনের মতো টেম্পারেচার। তোমরা হয়তো বুঝতে পারছো না, কারণ টেম্পারেচার হাইট করতে পারে, কিন্তু আমার ম্যাগনেটিক পাওয়ার অনেকের চেয়ে বেশি বলে আমি ক্যাচ করতে পারছি। ইটস জাস্ট মোর দ্যান অ্যাবনর্মাল। এতক্ষণ মা ছেলের কথা শুনছিল বাবা। একটু বুঝি বিরক্ত হয়ে বলল, কি যাতা শুরু করলে বলো তো? একটা বিদেশি ছেলে, 18-19 বছর বয়স, বেচারা একটা দেশ দেখতে এসেছে, আর তাকে নিয়ে পড়লে? আর জ্বরটরও তো হতে পারে, হয়তো লজ্জায় বলছে না। ঋষি উত্তর দেওয়ার আগেই মা বলল, দুজনেই ভুল করছি। আমি তো ওর টেম্পারেচার বুঝতে পারিনি, শুধু ওর মুখ দেখেই। এখন ছেলে বলছে। একটু দমে গেল যেন বাবা। কথা আর বাড়াতে অনিচ্ছুক বোঝা গেল। বলল, ঘুমোবো এবার। মাকে একটু শান্ত রাখতে হবে এই ভেবে ঋষি বলল, অত ভেবো না, কলকাতায় তো থাকবে বললো দিন 10, তার মধ্যে ধরো আমাদের সঙ্গে সুন্দরবনেই 2 দিন চলে যাবে। আর ভয় পাওয়ার মতো কী বা করতে পারে? হ্যাঁ রে, ভূত না তো? বলেই একটু লজ্জা পেয়ে গেছে মা। বলল, না মানে। ধুর, তুমিও পারো। জল জ্যান্ত একটা ভূত প্লেনে চড়ে চলে এলো। এটা হাইট মা, আলিয়াকে বলতে হবে। বেশ লজ্জা পেয়েছে মা। বলল, হাসিস না, মনে হলো তাই। তবে না, আমার কেমন যেন। আচ্ছা মা, ঠিক আছে, শুয়ে পড়ো, আমি ঘরে যাই। সৃঞ্জয় আর উইলিয়ামকে থাকতে দেওয়া হয়েছে দোতলায় পশ্চিমের কোণের একটি ঘরে। এই ঘরের পর একটা ডাইনিং হল,
তার পরের ঘরটা এবাড়ির সর্বময় কর্তা কেয়ারটেকার রবি কাকার, আর তার পরের ঘরটা ঋষির। সৃঞ্জয়দের ঘরের পাশ দিয়েই দোতলায় ওঠার সিঁড়ি, তাই দোতলায় উঠতে গেলেই এই ঘর অতিক্রম করে যেতে হয়। সৃঞ্জয়দের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় কি মনে হতে একটু থেমে গেল ঋষি। দরজা বন্ধ, কিন্তু জানলা খোলা। জানলা দিয়ে উকি মারা অসভ্যতা জেনেও পর্দা সামান্য সরিয়ে ঘরে উকি দিল সে। ঘুমোচ্ছে দুজনেই। সৃঞ্জয় বিছানার ধারে শোয়াতে তার মুখ দেখা যাচ্ছে, উইলিয়াম দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে। মনের ভেতর থেকে খচখচে ভাবটা যাচ্ছে না। নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল ঋষি প্রথমেই। তারপর আলমারির লকার থেকে বের করে আনলো সিল্কের কাপড়ে মোড়া ডুডেকা হেনড্রনকে। কাপড়ের আবরণ খুলতেই চমকে গেছে ঋষি। রং পরিবর্তন হয়ে গেছে ডুডেকা হেনড্রনের। অদ্ভুত বেগুনি বর্ণ ধারণ করেছে সেটা। ঋষির মস্তিষ্ক অতি সজাগ এবার। এই গ্রিডের রং পরিবর্তনের মানেই হলো বাড়িতে অস্বাভাবিক কিছু আবির্ভাব হয়েছে। তার মানে উইলিয়ামের উপস্থিতি কি এর কারণ? তাহলে সে যা ভাবছিল সেটাই সত্যি? মায়েরও অস্বস্তিকর অনুভূতি হয়েছে। এখন তার মাথা খুব দ্রুত কাজ করছে। উইলিয়ামের মধ্যে রহস্য আছে, কিন্তু সেটা কি? উইলিয়াম কে? এমন কোনো মানুষ যার ভেতর অন্যরকম কোনো শক্তি আছে? অন্য কোনো শক্তিকে ধারণ করে আছে সে? ইয়েস, আপন মনে ভাবছে ঋষি। আসলে ভাবছে না, ভাবনা চলছে মস্তিষ্কের ভেতর। কে কে কে? চিন্তার গভীরতম পর্যায়ে যখন সে রীতিমতো ডুবে গেছে, তখনই চমকে উঠল। এক মুহূর্তে মনে হলো ঘরে কেউ ঢুকেছে। ভগ্নাংশেরও কম সময়ে তার মনে হলো দরজা তো বন্ধ। তাহলে উইলিয়াম, ইউ বাডি। বিস্ময়ের সীমানায় দাঁড়িয়ে ঋষি। ঘরের ভেতর উইলিয়াম, দরজা বন্ধ, তার সামনে দাঁড়িয়ে হাসছে উইলিয়াম। বলল, ঘুমটা ডিস্টার্বড। দরজা তো বন্ধ ছিল ভেতর থেকে, তুমি ঢুকলে কি করে? নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না ঋষি। নো, আমি ধাক্কা দিতেই খুলে গেল। এ আর এমন কি মিস্ট্রি? হাসল উইলিয়াম, সেই অদ্ভুত হাসি। ডুডেকা হেনড্রনকে লুকিয়ে ফেলেছে ঋষি নিমেষে। কথা বলতে বলতেই প্যান্টের পকেটে চালান করে দিয়েছে। উইলিয়ামের কথায় ঋষির বিশ্বাস হচ্ছে না, কারণ সে রীতিমতো চিন্তা ভাবনা করেই দরজায় ছিটকিনি লাগিয়ে দিয়েছিল। অসম্ভব, মনে মনে বলল সে। রহস্য যে উইলিয়ামের অস্তিত্বেই, তা বুঝতে আর দেরি হলো না তার। তোমার সঙ্গে গল্প করতে এলাম, হ্যাঁ আমি বসতে পারি? ইয়েস প্লিজ, সিট ডাউন। মনে সন্দেহ তীব্র হচ্ছে। বলল, ভেতরে যখন এসেই পড়েছ, বসো। কিন্তু আমি এই ঘরে জানলে কি করে? তোমার সঙ্গে আমার লাস্ট দেখা হয় ডাইনিং স্পেসে। আমি কিন্তু আশ্চর্য হচ্ছে। উইলিয়াম বিছানার ওপর বসল, কিন্তু কোনো রকম ভাইব্রেশন হলো না। আর একটু অবাক হলো ঋষি। পাশে কেউ বসলে সামান্যতম কম্পনও তৈরি হয় স্বাভাবিক নিয়মে। এতটুকু অপ্রস্তুত না হয়ে উইলিয়াম বলল, আমি তোমাকে গ্রাউন্ড ফ্লোরে না খুঁজে পেয়ে এখানে এলাম। উইলিয়াম যে ডাহা মিথ্যে বলছে বুঝতে অসুবিধা হয় না, কারণ সে ঘরে আসার সময় দেখে নিয়েছে উইলিয়াম দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। উইলিয়াম যে সন্দেহজনক এবং রহস্যজনক এ ব্যাপারে এখন নিশ্চিত ঋষি। কিন্তু রহস্য কোথায় লুকিয়ে আছে সে ব্যাপারে কোনো সিদ্ধান্তেই পৌঁছতে পারছে না। উইলিয়ামকে এতটুকু নিজের সন্দেহের কথা বুঝতে না দিয়ে সে বলল, ওহ বলো, কি বলবে? ঋষি, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ মিস্ট্রি। আমার ঠাকুমা এখানেই থাকতো, তার জন্ম এখানে, বিয়ে হয়ে চলে যায় কানাডায়। আমার বাবা পিসিদের জন্মের কিছু পরে ওদের ডাইভোর্স হয়ে যায়। ঠাকুমা তখন ফিরে আসে ইন্ডিয়ায়। আমার বাবা বড় ছেলে। বাবা কিছুদিন ঠাকুমার সঙ্গে ইন্ডিয়ায় ছিল। স্কুল লিভিং এর পর ঠাকুমা তাকে বেটার এডুকেশনের জন্য আবার কানাডায় পাঠিয়ে দেয়। বাবা আর একবারই ফিরে এসেছিল ঠাকুমার ডেথ নিউজ শুনে। মাই ফাদার মিস্টার লট। পার্ক স্ট্রিট কবরখানায় শুয়ে আছে ঠাকুমা। আমি দেখতে যেতে চাই,
সিমেট্রি যাবে? ওকে, নিয়ে যাব। আমার ঠাকুমা নাকি ফিউচার বলে দিতে পারত। ইজ ইট? ইয়া, কবে কখন কি হবে সব, ঝড় বৃষ্টি দাঙ্গা সব কথা এসব বাবার মুখেই শোনা। অনেকের মধ্যে এই শক্তি আছে। তোমার মধ্যেও আছে। মানে? এত চমকে উঠল ঋষি যে নিজেই বুঝতে পারল তার শারীরিক পরিবর্তন ঘটেছে। আমার মধ্যে কি আছে? কি আছে? কুল ডাউন, কুল ডাউন। আমি দেখতে পাচ্ছি তোমার ভেতরেও এমন সম্ভাবনা আছে। হাউ? তা তো জানি না। বাই দ্য ওয়ে, তোমার ডুডেকাহিড্রনটা কোথায়? নিমেষে ঘামে ভিজে গেছে ঋষি, হাত পা অসাড়, তবু কোনো মতে সামলে নিয়েছে। অস্বীকার করবে না সে ডুডেকাহেড্রনের কথা। বলল, তুমি কি করে জানলে? কে বলল? হাসল উইলিয়াম। বলল, সৃঞ্জয় তোমার রিইনকার্নেশনের কথা বলছিল একদিন। আচ্ছা। ওটা একটু দেখব? আসলে ওটা আমার কাছে নেই, আছে এক রিলেটিভের কাছে, আমার এক আর্মি অফিসার মামা, তার কাছে। হাসল উইলিয়াম। নাকের দুপাশ দিয়ে গভীর রেখার মধ্যে ফুটে উঠল রহস্যময় ব্যঙ্গাত্মক এক ছবি। মাথা দোলাতে দোলাতে বলল, নো প্রবলেম, নো প্রবলেম, জাস্ট ওয়ান্টেড টু সি, দ্যাট মাচ। পকেটের ভেতরে থাকা ডুডেকাহেড্রনের ভেতর মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে। অনুভব করতে পারছে ঋষি। আরও একটু সতর্ক হলো এইবার। আমরা কলেজ থেকে সুন্দরবন যাচ্ছি, তোমরা যেতে চাও? সুন্দরবন সম্পর্কে এনি আইডিয়া? ইচ্ছা করেই প্রসঙ্গ পরিবর্তন করল ঋষি। কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল উইলিয়াম। তারপর কোনো এক গভীর ঘুমের ভেতর থেকে উঠে এলো যেন। বলল, I know. A dense jungle, Royal Bengal tiger, snakes. I like snakes. তোমাদের সঙ্গে যেতে পারলে ভালো লাগবে। কবে যাচ্ছি? স্যাটারডে। Oh, really? Good day. খটখট করে দরজায় শব্দ হতেই ঋষি সচকিত। কে? সৃঞ্জয়। দরজা ধাক্কা দাও, এসো। 2-3 বার ধাক্কা দেওয়ার পর প্রশ্নসূচক দৃষ্টিতে উইলিয়ামের দিকে তাকাতেই উইলিয়াম হাসল। আমি লক করে দিয়েছিলাম, খুলছি। সৃঞ্জয় ঘরে ঢুকেই বলল, হ্যাঁ, কখন এসেছো তুমি? তুমি তো ঘুমাচ্ছিলে, ডিস্টার্ব হচ্ছিল ঘুম, তাই ভাবলাম। জানো তো ঋষি, ও ম্যাজিক জানে, দারুণ দারুণ। বুঝতে পেরেছি। কেমন করে? তুমি তো সবে এইমাত্র দেখলে ওকে। তার মধ্যেই দেখিয়ে দিয়েছে। রহস্যপূর্ণ হাসি হাসল ঋষি। ভ্রু নাচালো সৃঞ্জয়। বলল, কি কি দেখলে? বন্ধ দরজা, ছিটকানি লাগানো দরজা বাইরে থেকে নিজেই খুলে ঘরে ঢুকে অবাক করে দিয়েছে। এসব তো জল ভাত। পিসি সরকারকে চমকে দেবে এমন ম্যাজিক জানে ও। ভেরি গুড, বাট ও মিথ্যে বললো আমায় যে দরজা নাকি ভেজানো ছিল। তুমি ভয় পেয়েছিলে বলে তাই। আমি কি আর ইচ্ছা করে কিছু করি? তো কার ইচ্ছে করো? উইলিয়ামের ছোট দুটো চোখ একবার তীব্রভাবে জ্বলে উঠে নিভে গেল যেন। স্পষ্ট দেখল ঋষি। ঋষির প্রশ্নের উত্তর সরাসরি না দিয়েও বলল, কর্মা অ্যাট দ্য মাস্টার্স উইল। বেঙ্গলিতে কি যেন বলে, কর্তার ইচ্ছায় কর্মা। রহস্য জটিল হচ্ছে উপলব্ধি করতে পারছে ঋষি। সৃঞ্জয় বলল, চলো হেঁটে আসি ঋষি, কাছে পিঠে কোথাও। ভালো ঘুমিয়েছি, ফ্রেশ লাগছে। এটা আমার ফার্স্ট টাইম ট্রিপ, তাই ইন্ডিয়ার কিছুই জানি না। চলো গঙ্গার ঘাটে যেতে পারি, সুন্দর সাজানো গোছানো হয়েছে লাস্ট কয়েক বছরে, তোমাদের ভালো লাগবে। আর আমরা কলেজের কয়েকজন ফ্রেন্ড মিলে সুন্দরবন যাচ্ছি স্যাটারডেতে, তোমরা জয়েন করতে পারো। ইয়া, ঋষি টোল্ড। টাইগার দেখা যাবে তো? চান্স কম, বাট শুনেছি অ্যামাজনের ফিলিংস পাবে। গভীর নদী, জঙ্গলের ভেতর দিয়ে সরু সরু খাড়ি হয়ে বয়ে যাচ্ছে, ডেন্স ফরেস্ট। এক্সাইটেড? I wanna see Park Street Cemetery now. উইলিয়ামের ভেতর একটা উত্তেজনা আর অস্থিরতা লক্ষ্য করল ঋষি। গুড, লেটস মুভ দেন। ওর এই ব্যাপারে খুব ইন্টারেস্ট জানো, সেমেন্ট্রিতে সময় কাটায়। আমরা যখন অন্যরকমভাবে এনজয় করি তখন ও সেমেন্ট্রিতে ঘুরে বেড়ায়। আর ইউ? Yes. মাথা ঝাঁকালো উইলিয়াম। কেন ভালো লাগে?
যাদের তুমি দেখতে পাও না তাদের তোমার দেখতে ইচ্ছা করে না? করে নিশ্চয়ই, কিন্তু সিমেট্রি আর শ্মশানে গেলেই কি তাদের দেখতে পাওয়া যায়? সে কথায় কোনো উত্তর দিল না উইলিয়াম। ঝলমলে আলোকিত রাস্তা পেরিয়ে যখন সেমিট্রিতে পৌঁছল তিনজন, তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে সবে। আশ্চর্য নীরবতা আর নৈশব্দ সেমিট্রিকে ঘিরে রেখেছে, যেন শান্ত শীতল এক ঘুমের রাজ্য। হালকা আলো আধারির মধ্যে গুচ্ছ গুচ্ছ জোনাকিরা আলো জেলে ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত এক চিন্তায় আচ্ছন্ন হল ঋষি। এখানে সকলেই চিরনিদ্রায়, শান্তির ঘুম ঘুমোচ্ছে সবাই। এই সেই জগৎ যার সম্পর্কে তার কিচ্ছু জানা নেই, কুয়াশাচ্ছন্ন রহস্যের কাপড়ে ঢাকা। তার মনে হলো, ঘুমের পর কি ওরা আবার জেগে ওঠে, নাকি অন্য এক জগতের বাসিন্দা হয়ে ওঠে? নিশ্চয়ই ওঠে। এখানেও কি কেউ জেগে বসে আছে তার প্রিয়জন আসবে বলে? ফুল দিয়ে আদর করে চুমু দিয়ে এসে বলবে, তুমি একা নও, এই দেখো আমি এসেছি, তুমি ভালো থেকো। কি ভাবছো ঋষি? সৃঞ্জয়ের প্রশ্নে চিন্তার জাল ছিন্ন হয়েছে ঋষির। বলল, মনটা কেমন হয়ে গেল। আমারও। এখন বুঝছি উইলিয়াম কেন সেমেট্রি থেকে সেমেট্রি ঘুরে বেড়ায়। আশেপাশে উইলিয়ামকে না দেখে কিছুটা শঙ্কিত ঋষি। বলল, বাই দ্য ওয়ে, উইলিয়াম গেল কোথায়? হ্যাঁ তাই তো। উইলিয়াম, হেই, ওয়্যার আর ইউ? চলো দেখি। সামনের দিকে এগোলো ঋষি আর সৃঞ্জয়। না, দেখা যাচ্ছে না তাকে কোথাও। বেমালুম ভ্যানিশ। সৃঞ্জয় ঋষির হাত চেপে ধরেছে ভয়ে। ঋষি নিজেকে সামলে নিয়েছে। পকেটে হাত দিয়ে ডুডেকাহেড্রনকে একবার দেখে নিল। খুব মন্থর গতিতে ভাইব্রেশন হচ্ছে। সাধারণের বাইরে কোনো কিছুর সংস্পর্শে এলেই এর রং পরিবর্তন হয়, ভাইব্রেটেড হতে থাকে। উইলিয়ামের সংস্পর্শে আসার পর থেকে ডুডেকাহেড্রনের মধ্যে এই পরিবর্তন শুরু হয়েছে। ভয় পাচ্ছ? সৃঞ্জয়ের হাত ঘামে ভিজে গেছে। বলল, একটু। আই এম ওয়ারিড। উইলিয়াম! আমিও ভাবছি। একটা কথা জিজ্ঞেস করব? কিছু গোপন না করে সত্যিটাই বলবে। বলো। উইলিয়াম তোমার কতদিনের বন্ধু? স্কুল লাইফের। এখন দুজনেই মেডিকেলে। কখনো ওর মধ্যে কিছু অ্যাবনর্মাল লক্ষ্য করেছো? কেন? একটু তো অ্যাবনর্মাল বটেই। বললাম না, ম্যাজিক জানে। তারপর আবার এই যে সেমেট্রিতে বেড়ানো। ওর গায়ে অসম্ভব হাই টেম্পারেচার। বোঝনি কখনো? না তো, সে কি কথা? তুমি বুঝলে কি করে? ঋষি কথার উত্তর দিতে যাওয়ার আগেই অন্ধকার ফুঁড়ে আবির্ভূত হলো উইলিয়াম। দুহাত ছড়িয়ে দিয়েছে আকাশের দিকে। ঋষিদের চমক ভাঙিয়ে দিয়ে বলল, Hey you guys, are you scared? আমি তো কাছেই ছিলাম, গ্র্যান্ডমমকে পেয়ে গেছি। এই অন্ধকারে পেলে? ঋষি যার পরনাই অবাক, কারণ আলো ছায়ায় কোনো সমাধির লেখাই স্পষ্ট পড়া যাচ্ছিল না। মাথা ঝাঁকালো বার কয়েক উইলিয়াম। তাহলে এখন আমরা এখান থেকে যেতে পারি? শিওর, আমি আবার পরে আসবো। ঘটনাটা এমন ছাপ ফেলেছে ঋষি আর সৃঞ্জয়ের মনে যে ফিরতি পথে কেউ আর কোনো কথা বলতে পারল না। নিঃশব্দে বাড়ি ফিরে এলো তিনজন। উইলিয়ামও কেমন যেন চুপ করে গেছে। সারাটা পথে সে একটা মাত্র কথাই বলল, আমি বোধহয় তোমাদের অসুবিধা করেছি, সরি ফ্রেন্ডস। রাতে খাওয়ার টেবিলে সকলের চেয়ে একটু বেশিই শান্ত মনে হলো উইলিয়ামকে। তবে সবাইকে অবাক করে দিয়ে বিভিন্ন রকমের মাছের পদ সে নিমেষে খেয়ে ফেলল। ঋষির মা অবাক হয়ে বলল, দেখো তো, সাহেব ছেলে আজ কেমন সুন্দর মাছ খাচ্ছে, কাটা শুদ্ধ চিবিয়ে খাচ্ছে। উত্তরে উইলিয়াম সামান্য শুধু হাসল। খাওয়া শেষ করে সকলের আগেই সে উঠে পড়ল সবার অনুমতি নিয়ে। সৃঞ্জয় শুতে যাওয়ার আগে শঙ্কিত মনে ঋষিকে জিজ্ঞেস করল, টেম্পারেচারের ব্যাপারটা পরে বলবো, সময় নিয়ে। একটা কথা বলো, তুমি তো ইন্ডিয়ায় আসতেই বেড়াতে, ওকে কি তুমি ইনভাইট করেছিলে? না, ইনফ্যাক্ট ওই আমাকে সারপ্রাইজ দিল। বলল, তুমি তো ইন্ডিয়ায় যাচ্ছ, তোমার সঙ্গে যেতে পারি, আমার গ্র্যান্ডমাদারের সঙ্গে দেখা করব। ঋষি, আই ওয়াজ টোটালি গট শকড। ও কি করে জানলো?
ওকে জিজ্ঞেস করতে বললো ম্যাজিক। সেদিন আমি নিজেই খুব অবাক হয়েছি। ওর বাড়িতে গেছো কখনো? কে কে আছে ওর? না, যাইনি। ও কাউকেই ইনভাইট করে না। আরও একা থাকে একটা ছোট অ্যাপার্টমেন্টে, শহরতলির দিকে। ওর রিলেটিভস? মা নেই, মারা গেছে। এক দিদি আছে শুনেছি। এর বেশি কৌতূহল প্রকাশ করা ওদেশে অসভ্যতা, তাই আর জানতেও চাইনি। জানি না। আজ রাতে যে অন্যরকম কিছু একটা অভিজ্ঞতা হবে সেই বিষয়ে ঋষি নিশ্চিত, যদিও সৃঞ্জয়কে এখনই কিছু না জানানোর সিদ্ধান্ত নিয়েছে। সৃঞ্জয়কে শুধু বলে রাখলো, আচ্ছা, একটু সাবধানে থেকো। কেন? ভয় পেও না, জাস্ট বি অ্যালার্ট। রবি কাকা রাতে শুতে যাওয়ার আগে ঋষি তাকে বলল, কাকা, আজ রাতে আমরা এমন কিছু দেখতে পারি যা হয়তো আমরা ভাবতেও পারবো না। কাউকে কিছু বলবে না, মা বাবা কাউকে না। দরকার হলে তোমাকে ডাকবো। রবি কাকা রীতিমতো উত্তেজিত, বলল, ব্যাপারটা একটু খোলসা করে বলো তো বাবু। পরে, শুধু বলছি উইলিয়ামকে নিয়ে। গম্ভীরভাবে মাথা নাড়ল রবি কাকা। ঘরের দরজা লক করে রাখলেও যে নিরাপদ নয় তা দুপুরের ঘটনা থেকেই বুঝে নিয়েছে ঋষি। ডুডেকা হেনজনকে নিয়েই তার চিন্তা। গ্রিডটা চুরি হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। উইলিয়াম যে প্রকৃতপক্ষেই রহস্যময় সে বিষয়েও নিঃসন্দেহ সে। আজ রাতে যে কবরখানায় আবার যাবে উইলিয়াম এ বিষয়েও নিশ্চিত। কিন্তু কেন যাবে? তার উদ্দেশ্য কি? এ ব্যাপারে সম্পূর্ণ ধন্দে পড়ে আছে ঋষি। সকলে শুয়ে পড়ার পর ভালো করে চেক করে নিল ঋষি বাড়ির সদর দরজা। তার কথা মতো রবি কাকা আজ 2টো তালা লাগিয়েছে দরজায়। ধীরে সুস্থে ওপরে উঠল ঋষি। সৃঞ্জয় আর উইলিয়াম নিচু স্বরে কথা বলছে। ওদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় কানে এলো। তার মানে টেনশনে সৃঞ্জয়ের ঘুম আসেনি বলেই বলে যাচ্ছে সে। নিঃশব্দে নিজের ঘরে এসে পেন্সিল টর্চ আর কাগজ কাটার ধারালো ছুরিটা সঙ্গে নিয়ে রবি কাকার ঘরে চলে এলো সে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার জানান দিচ্ছে যে একটু বিপজ্জনক হতে পারে আজকের রাতটা। রবি কাকা বলল, এসেছো? বিপদটা কোন দিক থেকে আসবে বলে মনে করছো? বুঝতে পারছি না, তবে উইলিয়াম তোমার আমার মতো সাধারণ স্বাভাবিক নয়। চোর, ক্রিমিনাল না মাফিয়া? জানি না, তবে রহস্য আছে। চুপ, কোনো কথা বলো না। ঘামের বিশ্রী গন্ধ, বডি ওডার বলে একটা সুগন্ধি স্প্রে করল উইলিয়াম। ধীরে ধীরে ঘুমের অতলে তলিয়ে গেল সৃঞ্জয়। ডাক এসে গেছে, আহ্বান শুনতে পাচ্ছে উইলিয়াম। শরীরে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে তার আরও বেশি। এই উষ্ণতা বাড়িয়ে দিয়েই সে তার কার্যসিদ্ধি করে। সে জানে এখনই তাকে যেতে হবে, এখনই। ডুডেকা হেনড্রন তার চাই। ঋষির ঘরে পা দিয়েই উইলিয়াম বুঝল গ্রিডটা নেই এবং ঋষিও নেই। এই সময় তার মস্তিষ্ক চালনা করে। সে ক্ষিপ্ত হলো কিছুটা। মাথায় অগ্নিপ্রদাহ হচ্ছে উইলিয়ামের। ঋষির ঘর থেকে বেরিয়ে এলো সে। এখন তারও দ্রুত গতি। রবি কাকার ঘরের সামনে এসে তার নিঃশ্বাস দ্রুততর হলো। সাগর পাড়ের এক ছোট্ট গ্রামের এক ছোট্ট কক্ষে বসে তখন আন্দ্রিয়া। একটি মাত্র ছোট্ট মোমবাতি জ্বলছে তার সামনে। কক্ষটির মাথায় কোনো চাল নেই। মহাশূন্যের সমস্ত গ্রহ, গ্রহাণু, নক্ষত্ররাজি, ছায়াপথ, বাতাসকে আকর্ষণ করে রেখেছে এই মোমবাতি। হু হু করে বাতাস বইছে এই কক্ষে, আর বাতাসে ভর করে আসা যাওয়া করছে বিদেহী আত্মারা। এই মোমের আলো শুষে নিচ্ছে যাবতীয় এনার্জি বা শক্তি বাতাস থেকে, গ্রহ নক্ষত্রাদি থেকে। ছায়াপথ থেকে শুষে নিচ্ছে কসমিক রে। আরও শক্তিশালী হয়ে উঠছে তাই এই নরম আলোর শিখা। আর বাতাসের হাজার আন্দোলনেও তার মৃত্যু নেই। নিভে যাচ্ছে না বাতির আলো। সেই আলোর দিকে দৃষ্টি স্থির নিবদ্ধ আন্দ্রিয়ার। তার হাতে একটু আগেই মৃত্যু হয়েছে এক কাল সর্পের। এই সাপটা আসলে আর কেউ নয়, তার জাদু ডাইনি বিদ্যার গুরু ক্রিস্টিনা। এর মৃত্যু না হলে সে তো আবার ক্লিওপ্যাট্রার রূপ পাবে না। মোমের আলো থেকে একবার চোখ সরিয়ে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিল সে মৃত সাপটার ওপর। মৃত সাপের লালমণি দুটো চোখ এখনো চেয়ে আছে অবিশ্বাসে। হাসল সে, ক্রূর এবং শান্ত।
আবার দৃষ্টি ফেরালো মোমের আলোর প্রতি। অতিরিক্ত দৃষ্টি সঞ্চারিত হচ্ছে উইলিয়ামের চোখে। সে রবি কাকার ঘরের বন্ধ দরজার সামনে এসে দাঁড়াতেই দেখতে পেল রবি কাকা ও ঋষিকে। নির্দেশ এলো, না, এখনই নয়, যাও এমিলি গর্ডনের কাছে যাও। দ্রুত নিচে নেমে এলো উইলিয়াম। সদরে এসে দুটো তালা দেখে হাসল, তারপর বাতাসের মতো ভেসে বেরিয়ে গেল। ডুডেকাহেড্রনের কম্পাঙ্ক বেড়ে যেতেই ঋষির হালকা ঘুম ভেঙে গেছে। যতক্ষণ এই গ্রিড তার সঙ্গে আছে, কোনো বিপদই তাকে স্পর্শ করতে পারবে না সে জানে। দরজা খুলে সন্তর্পণে বারান্দায় এসে থামের আড়ালে দাঁড়ালো সে। আর তখনই প্রায় মূর্ছা যাওয়ার অবস্থা তার। উইলিয়াম বাতাসের মতো উবে গেল বন্ধ সদর দরজার সামনে থেকে। স্তম্ভিত, হচ্চকিত ঋষি এই মুহূর্তে কি করবে বুঝে উঠতে পারল না। সমস্ত বোধ বুদ্ধি তার লোপ পেয়েছে। শুধু মনে হলো ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক। তাহলে উইলিয়াম? আর ভাবতে পারছে না। একবার ভাবলো সৃঞ্জয়কে ডেকে তুলবে। সৃঞ্জয়কে ঘুমোচ্ছে, রবি কাকাকে বলবে। পর মুহূর্তে মনে হলো না, এতগুলো লোককে এর মধ্যে এখনই জড়ালে বিষয়টা আরো জটিল হয়ে যাবে। তার উদ্দেশ্য সিদ্ধি হবে না। তাকে প্রথমে জানতে হবে উইলিয়ামের প্রকৃত পরিচয়। সৃঞ্জয় বা রবি কাকাকে এক্ষুনি এই ঘটনা জানালে তারা ভয় পেয়ে সব কাজ পণ্ড করে দেবে। অতঃপর তাহলে একাই যাবে সে। তবে একটু প্রস্তুত হয়েই যাবে। আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। রান্নাঘর থেকে সবজি কাটার ধারালো ছুরি আর বাবার ম্যাজিক টর্চটা সঙ্গে নিয়ে নিল সে। ডুডেকাহেড্রন পকেটেই রইল। বাড়ি থেকে হাঁটা পথ মিনিট 15। ঊর্ধ্বশ্বাসে হাঁটছে সে। পাড়ার প্রিয় কুকুর লালু তার সঙ্গী হয়েছে এই নিশিযাত্রায়। লালু সঙ্গী হওয়ায় কোথাও যেন একটা ভরসা বোধ করল। নির্জন রাতের শহর। গাড়িগুলো ঝড়ের গতিতে দৌড়চ্ছে। পার্ক সার্কাসের এই জায়গাটা এখন ভিখিরি ফুটপাতবাসীদের দখলে। তাকে দেখে কিছু নেশাখোর উৎসুক হয়ে দেখল। সতর্ক হলো ঋষি। এই নেশাখোরেরা 2-5 টাকার জন্যেও আক্রমণ করে হিংস্রভাবে। সেমেট্রির কাছাকাছি এসে মুহূর্তের মধ্যে মানসিক প্রস্তুতি নিল ঋষি। এমিলি গর্ডনের সমাধির সামনে এসে চারপাশটা দেখে নিল উইলিয়াম। তারপর সাপদের মতো সমাধিকে প্রদক্ষিণ করল 13 বার। এইবার তার আসল কাজ। প্যান্টের পকেট থেকে বার করল একটা ভাঁজ করা ছোট কোদাল জাতীয় বস্তু। চাপা গাছটার আড়ালে দাঁড়িয়ে দেখছে ঋষি। হঠাৎই খুব বড় বড় চোখ করে আকাশের দিকে তাকালো উইলিয়াম। চাপা গাছটার আড়ালে দাঁড়িয়ে দেখছে ঋষি। হঠাৎই খুব বড় বড় চোখ করে আকাশের দিকে তাকালো উইলিয়াম। আর সঙ্গে সঙ্গে একটা বাদুড় ডানা ঝাপটিয়ে তার চোখে প্রায় খামচা মেরে বিকট চিৎকার করে উড়ে গেল আকাশে। চিৎকার করে উঠেও গলার স্বর নিয়ন্ত্রণ করে রয়েছে ঋষি। ঘুরে দাঁড়ালো উইলিয়াম। সতর্ক হয়েছে ঋষিও। উইলিয়াম তার দিকেই এগিয়ে আসছে দেখতে পেল। কোনো দিকেই পালাবার রাস্তা নেই ঋষির। উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তার শরীরে। সামান্য দূর থেকে দেখতে পেল উইলিয়ামের চোখ মুখ ভীষণ পাল্টে গেছে। তার মুখখানা দেখে মনে হচ্ছে একটা রাগী জঙ্গলি বেড়াল হিংস্র হয়ে উঠেছে। আর কিছু ভেবে ওঠার আগেই ঋষির গলা টিপে ধরল উইলিয়াম তার লোহার মতো শক্ত দুহাতে। জিভ বেরিয়ে আসছে ঋষির। আর সেই মুহূর্তে মনে পড়ে গেল তার ডুডেকাহেড্রনের কথা। ডান হাত দিয়ে উইলিয়ামকে প্রতিরোধ করে বাঁ হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে গ্রিডটাকে শক্ত করে ধরতেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। বিদ্যুৎ স্পৃষ্টের মতো কাঁপতে কাঁপতে কয়েক হাত দূরে ছিটকে পড়ে গেল উইলিয়াম। ইতিমধ্যেই লালু তাকে আক্রমণ করেছে। আর থাকা উচিত নয় ভেবেই লালুকে ডেকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে বেরিয়ে এলো ঋষি। এরপরে কি অপেক্ষা করছে জানে না সে। যার পরনাই যে আশ্চর্যজনক ঘটনাটা তার জন্য অপেক্ষা করছিল, তার জন্য প্রস্তুত ছিল না ঋষি কোনো মতেই। বাড়ি ফিরে প্রথমেই সৃঞ্জয়কে ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে প্রায় জ্ঞান হারাবার অবস্থা তার। হন্তদন্ত হয়ে সৃঞ্জয়ের ঘরের দরজায় ধাক্কা দিল সে। ঘুম ঘুম চোখে সৃঞ্জয় দরজা খুলে দিতেই ঋষির দৃষ্টি স্থির হয়ে গেল।
বিছানায় ঘুমোচ্ছে উইলিয়াম। শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই ঋষির। সৃঞ্জয়কে ইশারায় বাইরে ডেকে নিয়ে এলো সে। নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে সমস্ত ঘটনা খুলে বলল সৃঞ্জয়কে। নিমেষে সৃঞ্জয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঋষির হাত শক্ত করে চেপে ধরে সে বলল, আর ইউ শিওর ঋষি? আর ইউ শিওর? স্বপ্ন নয় তো? না, আমি এক্ষুনি ফিরলাম। এই দেখো, ওর আক্রমণে মাটিতে পড়ে যাওয়ার চিহ্ন আমার প্যান্টে। পা থেকে হাঁটু পর্যন্ত মাটির ছোপ। এরপরেও আমাকে দেখে বুঝতে পারছো না কি যুদ্ধ করে ফিরলাম? আর এসে দেখছি ও ঘুমোচ্ছে। ব্ল্যাক ম্যাজিক জানে, ব্ল্যাক ম্যাজিক। আমি আজই চলে যাব ঋষি। ও ঘুম থেকে ওঠার আগেই আমি চলে যাব। কণ্ঠস্বর রীতিমতো কাঁপছে সৃঞ্জয়ের। না, তুমি চলে গেলে এই মিস্ট্রি থাকবে। তাই আমার রিকোয়েস্ট, তুমি থাকো। তোমার কোনো বিপদ আমি হতে দেব না। তুমি কি চাও না আমি এই মিস্ট্রিটা সলভ করি? মাথা নাড়ল সৃঞ্জয়। ইয়েস। সো বি নর্মাল। তোমার বিহেভিয়ার দেখে ও যেন কিছু বুঝতে না পারে। আমি তোমার সঙ্গে আছি। আমি এই রহস্যের একটা কিনারা না করে ছাড়বো না। তুমি এখন আর ওর পাশে শুইও না। আর একটু পরেই আলো ফুটবে, ছাদে যেতে পারো। সানরাইজের আগের মোমেন্টসগুলো অ্যামেজিং। তুমি আমার একা ভয় করবে। আকাশে নীলাভ আলো ছড়িয়ে পড়ছে, ক্রমশ ভোর হওয়া আলো। এমন শরীর মন শীতল করা বাতাস কতদিন যেন স্পর্শ করেনি সৃঞ্জয়ের শরীর। সে বলল, থ্যাঙ্কস ঋষি, এমন একটা ভোর উপহার দেওয়ার জন্য। বাট আমি খুব ভয় পাচ্ছি। তুমি যা বললে, তোমার কি সন্দেহ হচ্ছে ও ক্রিমিনাল? না, ব্ল্যাক ম্যাজিক জড়িয়ে আছে। আমার একবার মনে হচ্ছে ও কোনো মানুষই নয়, আবার মনে হচ্ছে ও মানুষ, বাট কেউ ওকে কন্ট্রোল করছে। সেটাই আমি জানতে চাই। তোমার কোনো বিপদ হবে না তো? না, এই দেখো ডুডেকাহেনড্রন। এ আমায় সেভ করে ফ্রম এনি আনক্যানি। ইয়েস, তোমার রিইনকার্নেশন। গট ইট। ইনফ্যাক্ট আমি এটা দেখতে চেয়েছিলাম। বাহ। অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে রয়েছে সৃঞ্জয় ডুডেকাহেনড্রনের দিকে। মুগ্ধতাপূর্ণ বিস্ময়াহত সেই দৃষ্টি। বলল, সায়েন্সের দুনিয়ায় এই ঘটনা অন্য কারোর মুখে শুনলে বিশ্বাস করতাম না। কি আশ্চর্য এই গ্রেট, রিয়েলি। আজ এটা ছিল বলে প্রাণে বেঁচে ফিরেছি। থ্যাংক গড। বলে আকাশের দিকে তাকালো সৃঞ্জয়। উত্তেজনা তার এখনো কমেনি। বলল, আমি এখনো বিলিভ করতে পারছি না পুরো ব্যাপারটা। কিন্তু ও কি চাইছে জানি না, বাট জানতে হবে। পাখিদের ঘুম ভেঙেছে। খুব ভোর না হলে জানাই যায় না যে শহরে এত পাখি আছে এখনো। যেন গানের উৎসব। মন ভরে যাচ্ছে সৃঞ্জয়ের, ঋষির। তবু তার মধ্যেই মন উত্তেজিত অজানা আশঙ্কায়। রবি কাকা ভোরবেলাতে উঠে ছাদেই ডন বৈঠক দেয়। আজ এসেই চমকে গেছে। বলল, তোমাদের তো বাবা সকাল এখন শুরুই হয় না। তারপরেই মনে পড়ে গেছে বোধহয় রাতের কথা। বলল, হ্যাঁ গো দাদা, ওই সাহেবটা কই? তুমি যে কাল বললে। রবি কাকাকে কাছে ডেকে নিয়ে ঋষি বলল, ঘুমোচ্ছে। ও, তা বললে যে। কিছু ঘটলে বলবো কাকা। রবি কাকাকে অযথা দুশ্চিন্তায় রেখে লাভ নেই চিন্তা করেই ঘটনাটা চেপে গেল ঋষি। উত্তেজিত হয়ে সে মা বাবা এমনকি বাড়িতে বসা কাকটাকেও বলবে, এই ঋষির জানা আছে। বেলা 8টা নাগাদ ব্রেকফাস্টের সময় মা বলল, কি রে, তোরা দুজন এলি? সাহেবটা ঘুমোচ্ছে, ঘুমোতে দাও মা। আমরা দুজন একটু বেরোবো। ও উঠলে ওকে খেতে দিও। জিজ্ঞেস করলে বলবে একটু শপিংয়ে গেছে। তা ও উঠলে ওকে নিয়ে বেরো, ও তো বোর হবে। ওহ, দরকারি কাজে যাচ্ছি মা। কি বুঝলো মা কে জানে। বলল, আচ্ছা যাও। ক্রুদ্ধ, অতি ক্রুদ্ধ আন্দ্রিয়া। আজ গ্রহ নক্ষত্র ছায়াপথের সন্নিবেশ ছিল কার্যসিদ্ধির জন্য অতি সহায়ক। আজ কার্যসিদ্ধি হলো না। কোথাও একটা ভুল হয়ে গেছে। অদূরে মৃত কালসাপটা এখনো কেঁপে কেঁপে উঠছে। তার চোখ এখনো জীবন্ত। ক্রিস্টিনার প্রাণশক্তিকে কবজা করা সহজ নয় সে জানে। আর তার কোনো দীর্ঘশ্বাসেই আজ কাজ হতেও হলো না। ঘরের ভেতর থেকে বাইরে এসে স্ফটিকের পাথরে একটা পা,
অন্য পা মাটি স্পর্শ করে দাঁড়ালো আন্দ্রিয়া। ধ্রুবতারা অত্যুজ্জ্বল হয়ে জ্বলছে। দুহাত তুলে একটা ছায়াপথের দিকে তাকিয়ে চিৎকার করল, হে ইউ ডেভিল, হেল্প মি ইন মাই প্রেয়ার। সে এখন সম্পূর্ণ নগ্ন, কারণ এই কাজে জাগতিক কোনো পোশাক পরিচ্ছদ ফল লাভের অন্তরায়। আকাশ জুড়ে বিদ্যুতের চমক ও ঝলকানি শুরু হলো তখনই। দূর দূরান্তের মানুষজনও অবাক হয়ে দেখল নক্ষত্রের আলোয় উজ্জ্বল পরিষ্কার আকাশের এই মাথা থেকে ও মাথা বিদ্যুতের উল্লম্ফ চমক। জ্ঞানী ও বয়স্করা বলাবলি করলেন, ব্ল্যাক ম্যাজিক করছে কি? এ হলো কালো জাদুর ফল। কে যে কার সর্বনাশ করতে চাইছে, ও লর্ড। ব্যর্থ উইলিয়ামকে এরপর সে নির্দেশ দিল, গো, যাও। কালই শেষ রাত, ঘোর অমাবস্যা, অমানিসার রাত। সফল হতেই হবে, তোমায় করতেই হবে, আর না হলে মৃত্যু। তার নিদ্রাও চালিত হয় আন্দ্রিয়ার নির্দেশে। ঘুমের ভেতর এই দৃশ্য প্রত্যক্ষ করল উইলিয়াম। শরীরে প্রচণ্ড অস্বস্তি নিয়ে এপাশ ওপাশ করল সে। আন্দ্রিয়ার যখন ঘুম ভাঙালো তখন দুপুর 12টা বেজে 1 মিনিট। ঠিক বেলা 12টায় তার দেহে আশ্চর্য এক শক্তি বা এনার্জি সঞ্চারিত করল আন্দ্রিয়া। উন্মুক্ত প্রান্তরে বসে নগ্নিকা আন্দ্রিয়া একটি স্ফটিকের পাত্রে সঞ্চিত বৃষ্টির জল রেখে আকাশে সৃষ্ট ভয়ঙ্কর বিদ্যুৎ এই জলে পরিবাহিত করালো। সেই মহাজাগতিক শক্তিযুক্ত এই জলের ছিটে ছড়িয়ে দিল উইলিয়ামের শরীরে, যা আন্দ্রিয়ার কবজাভুক্ত। প্রকৃত উইলিয়ামের কলিজা, হৃদযন্ত্র ও মস্তিষ্কের বিশেষ কিছু অংশ নিয়ে হুবহু আরেকটি উইলিয়াম সৃষ্টি করে রেখেছে সে নিজের কাছে। আন্দ্রিয়া তার কবজায় রাখা উইলিয়ামের শরীরে প্রত্যক্ষ করল অলৌকিক এক শক্তির বিচ্ছুরণ। হাসল এইবার সে। কালসর্পের দিকে তাকিয়ে বলল, আর একদিনের মধ্যে আমার পুনর্জন্ম হবে। সমস্ত জগৎ চমকে যাবে। রানী ক্লিওপেট্রা ফিরে আসবে। নগ্ন আন্দ্রিয়ার সোনালি চুল উঠছে বাতাসে। সে এমনই নৃত্য করছে, ভয়ঙ্কর, উন্মাদিনী। 12টা বেজে 1 মিনিটে ঘুম ভেঙে গেল উইলিয়ামের। তার শরীরে তীব্র খিদে। দোতলা থেকে নেমে একতলায় ডাইনিং হলে এসে সৃঞ্জয়কে ডাকতেই ঋষির মা ছুটে এসেছে। সৃঞ্জয় কোথায়? ওরা তো একটু শপিংয়ে বেরিয়েছে, তোমায় খেতে দিই? ইয়া। অবাক বিস্ময়ে দেখল সুপ্রিয়া অর্থাৎ ঋষির মা রাক্ষসের মতো খাচ্ছে উইলিয়াম। খাওয়া শেষ হতে সে বলল, আমি আবার ঘুমোবো, যাই। দিনের আলোয় কবরস্থানে এসে এমিলি গর্ডনের সমাধি খুঁজে বার করতে সময় লাগলো না ঋষিদের। এখানে আসার পথে আলিয়াকেও ডেকে নিয়েছে। গত রাতের ঘটনা শুনে আলিয়া অনেক বেশি উত্তেজিত। এমিলি গর্ডনের সমাধিতে তার জন্ম ও মৃত্যুর সাল তারিখ খোদাই করা আছে। লেখা আছে, তোমার চাওয়া পূর্ণ হোক। সমাধির পাশেই 5-6 ইঞ্চি মাটি খোঁড়া হয়েছে, শাবলের দাগ। সেদিকে ইঙ্গিত করে ঋষি বলল, এইখানেই মাটি খোঁড়া শুরু করেছিল উইলিয়াম, আর ওই গাছের আড়ালে ছিলাম আমি। তোমার চাওয়া পূর্ণ হোক মানে কি? তোর কি কথাটা একবারও হন্ট করলো না? কি তার উইশ যা ফুলফিল হয়নি এই জগতে? রহস্য এখানেই ঋষি। আই থিঙ্ক সো, আবার নাও হতে পারে। ঠিক, অ্যাবসলিউটলি রাইট, এখানেই সব রহস্য। ব্ল্যাক ম্যাজিক ঋষি। উইলিয়ামকে একবার মিট করতে পারি? না, কেন? এখান থেকে চাঁদনি মার্কেট যাব, কয়েকটা জিনিস কিনবো, তারপর আমার সঙ্গে বাড়ি চল, লাঞ্চ করে নিবি। কলেজ যাওয়ার হলো না, লেটস ফরগেট। কবরস্থানটা ভালো করে জরিপ করে নিয়েছে ঋষি। আজ রাতে যে আবারও কিছু ঘটতে চলেছে তার আভাস বাতাসে। চাঁদনি থেকে মোটা দড়ি, কপিকল আর একটা এয়ার গান কিনে নিল ঋষি। তারপর দ্রুত বাড়ির দিকে পা বাড়ালো। আলিয়া পথে যেতে যেতে বলল, উইলিয়াম আর এমিলি গর্ডনের মাঝে কেউ একজন আছে যে উইচ ক্রাফট করছে।
সে কে জানতে হবে। আলিয়ার মতো ভাবতে পারিনি ভেবে লজ্জা বোধ করল ঋষি। বলল, তুই অ্যাকচুয়ালি ঠান্ডা মাথায় অনেকটা সত্যর কাছাকাছি পৌঁছেছিস। আমার চিন্তা একদিকেই ঘুরছিল। গ্রেট ইয়ার, থ্যাঙ্কস। আচ্ছা সৃঞ্জয়, তুমি তো বললে ওর মা নেই, বাবা আর এক দিদি আছে। এনিওয়ান এলস? একটু মনে করে দেখো তো। সৃঞ্জয় ঘাড় নাড়ল। না, থাকলেও আমি জানি না। দিদির বয়স কত জানো? জানি না তো, দেখিনি। ম্যারিড? তাও জানি না, বলে না কিছু, ওই এমনি চাপা স্বভাবের। ওর মা মারা গেছেন? হ্যাঁ, তাই বলে। ঘুম পাড়ানো এক পুতুলের মতো ঘুমোচ্ছে এখন উইলিয়াম। ঘরে না ঢুকে জানালা দিয়েই দেখল ঋষিরা। সোজা লম্বা টানটান হয়ে ঘুমোচ্ছে সে। ঋষির মা অবাক হয়েই বলল, ছেলেটা খুবই অদ্ভুত। আজ যে পরিমাণ খেলো, কোনো মানুষ এত খেতে পারে কি না বাপরে। তারপর বলল, আমি ঘুমোবো। তোরা কি ভাবছিস রে? তেমন কিছু না মা, বলে পাশ কাটিয়ে গেল ঋষি। কারুর সঙ্গেই আলোচনা করা যাবে না ভেবেই ছাদের ঘরে চলে এলো তিনজন। আলিয়াই বলল, কাছে যাওয়ার দরকার নেই, কারণ আমরা জানি না আসলে ও কে। ঋষি বলল, আলিয়া কেমন দেখলি উইলিয়ামকে? অ্যানক্যানি ফিলিংস হলো, মুখটা স্ট্রেঞ্জ, সামথিং ভেরি মিস্টেরিয়াস। আজ রাতে যা হোক কিছু একটা হবেই। ঋষির শ্বাস প্রশ্বাস খুব দ্রুত এখন। উত্তেজনায় পালস রেট বেড়ে গেছে। সৃঞ্জয়ের মুখ শুকিয়ে গেছে। বলল, যা হোক কিছু হবে মানে কি হতে পারে ঋষি? অনেক কিছু সম্ভাবনা আছে। আমি পুলিশকেও ইনফর্ম করবো কি না ভাবছি। ও গড, আমিও যাব কি? না, দরকার নেই। আবার যেতে চাইলে যেতেও পারো। ভয় হচ্ছে। তাহলে থাক। না, যাব। আলিয়া, তোর যাওয়ার দরকার নেই। না, আমি যেতে চাই, মাকে বলেই আসবো। অবশ্য সত্যিটা বলা যাবে না, তাহলে ভয় ছাড়বে না। আই হেট টু লাই, বাট শোন, ভালো কাজে সামান্য মিথ্যে বললে ক্ষতি নেই। মিথ্যে তখনই খারাপ যখন অন্য কারোর ক্ষতি করছিস। সো নো চিন্তা। আর আন্টি আঙ্কেল আগের চেয়ে অনেক ইজি হয়ে গেছে। আগে যত ইন্টারফেয়ার করতো, এখন তো তা করে না। আগের বার ইমরাল উইমেন ট্রাফিকিং কেসটা তো আন্টিকে জানিয়েই সলভ করলি। আই নো ঋষি, মমকে জানি আমি। বুঝতেই পারছিস রাতের ব্যাপার। দেখি, মমকে বলেই আসবো। অ্যান্ড আই থিঙ্ক পুলিশকে ইনফর্ম করেই আমাদের বেরোনো উচিত। ডেপুটি কমিশনার আইজি সম্বিত কাকুকে জানাই, উনি কি বলেন দেখি। গুড। সৃঞ্জয় যে বেশ ভয় পেয়েছে ও উত্তেজিত তা বোঝা যাচ্ছে। ঘরের মধ্যে মাথা নেড়ে নেড়ে পায়চারি করছে। হাঁটা থামিয়ে এইবার বলল, আমি একটু ওর সঙ্গে কথা বললে কেমন হয় ঋষি? কি নিয়ে? এই ব্যাপারটা। আর ইউ গন ম্যাড? ওরা তোর মুন্ডুটাই ছিঁড়ে নেয়। যে আমায় আক্রমণ করতে পারে, ও গড, সে তখন উইলিয়াম নয়, অন্য কেউ। কি ভায়োলেন্ট! একটা কথা মাথায় রেখো, আজকের রাত। দুপুর শেষ প্রহর। মেঘ করেছে বেশ খানিকটা আকাশ জুড়ে। বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। ঋষি, আলিয়া আর সৃঞ্জয় তখন বৃষ্টি হলে কি হতে পারে এই নিয়ে আলোচনায় মগ্ন। দুপুরের খাওয়া শেষ। উইলিয়াম ঘুমোচ্ছে। সে দুপুরের খাবার খেতে ওঠেনি। আলিয়া ঋষিদের কিছু বলতে গিয়েই থেমে ইশারা করল, আর তখনই নিঃশব্দে ঘরে এসে ঢুকলো উইলিয়াম। স্বাভাবিক মুখ চোখ। ঋষিদের দেখে বলল, হাই। আমরা এখানে, তুমি কি করে জানলে? আলিয়া প্রশ্ন করতেই উইলিয়াম চমকে আলিয়ার দিকে তাকালো। বিস্ময়ের ভঙ্গিতে বলল, হু ইজ দিস চার্মিং লেডি? হাই, আই এম উইলিয়াম। আলিয়া শেক হ্যান্ড করে বলল, আই এম আলিয়া, ভেরি নাইস টু মিট ইউ। কাঁধ ঝাড়া দিয়ে হাসল উইলিয়াম। ম্যাজিক, আই নো ম্যাজিক। আমার ছোটবেলা থেকেই ম্যাজিক দেখানোর ক্ষমতা আছে। আর তোমার বাবা বা দিদি? আলিয়ার আচমকা এই প্রশ্নে কেমন থতমত খেয়ে গেল যেন উইলিয়াম। মুহূর্তে মুখের রং পরিবর্তন সাময়িক হলেও সকলেরই নজরে পড়ল।
কিন্তু সে অতি দ্রুত সামলে নিয়েছে। বলল, আমার দিদিরও খুব ইন্টারেস্ট। ও, তো আমাদের একটু ম্যাজিক দেখে এন্টারটেইন করো না। নট নাও ডিয়ার, আজ মুড নেই। সাম আদার ডে। ভেরি টায়ার্ড। ওয়াই টায়ার্ড? ঋষির প্রশ্নে চোখে মুখে একটু প্রশ্ন নিয়ে তাকালো উইলিয়াম। বলল, ডোন্ট নো, কত কারণ থাকতে পারে। আমরা কি সব জানতে পারি কি হয়, কেন হয়? হয়তো। আজ আমাদের রাতের আউটিংটা বল ঋষি, ওই যে গঙ্গার বোটে ঘুরবো, বল। চোখের ইশারায় ইঙ্গিত করলো আলিয়া। আলিয়ার কথা লুফে নিয়ে ঋষি বলল, ও ইয়েস, আজ আমরা রাতে বোটে ঘুরবো, রিভার গ্যাঞ্জেস, সারা রাত। উইল ইউ গো? না, আমি যাব না। আমি জল ভয় পাই। আমি ঘুমোবো। ওকে, ডোন্ট। তুমি কি তোমার গ্র্যানিকে দেখতে যেতে চাও সিমেট্রিতে? সাদা মুখটা কাগজের মতো বর্ণহীন হয়ে গেল উইলিয়ামের। বলল, ইয়েস, আমি যাব, বাট রাতে নয়। চোখ দুটো বুঝি দপ করে জ্বলে উঠল একবার উইলিয়ামের। বলল, কিছু মনে না করলে আমি শুতে যাই। ছায়াপথগুলো স্পষ্ট হচ্ছে ক্রমশ সন্ধ্যার আকাশে। শনির ছায়াপথে চোখ এখন আন্দ্রিয়ার। অজস্র ছায়াপথের মধ্যে একটাকে বেছে নিয়েছে সে। ছায়াপথ থেকে আসা বিশেষ এক রশ্মি সে দৃষ্টি ইন্দ্রিয় দিয়ে শরীরে প্রবেশ করালো। এক বিশেষ তড়িৎ প্রবাহ ধারণ করলো এখন তার শরীর। অসম্ভব তেজযুক্ত সেই শক্তি ধারণ করার ফলে তার শরীর অত্যন্ত উত্তপ্ত এখন। সেইবার তার সৃষ্ট উইলিয়ামের প্রতিকৃতিকে উন্মুক্ত প্রান্তরে নিয়ে এলো। এরপর ছায়াপথের দিকে চেয়ে তার মাথায় পা রেখে দাঁড়ালো। তার সমস্ত তেজ সংক্রামিত হচ্ছে এখন প্রতিকৃতি উইলিয়ামের দেহে। উত্তপ্ত হচ্ছে তার দেহ। উইলিয়াম অদ্ভুত এক জান্তব গর্জন করে উঠে দাঁড়ালো এইবার। শরীর শীতল হচ্ছে এখন আন্দ্রিয়ার। কি শান্তি তার, অপার শান্তি। আজ রাতেই সে নবরূপ পাবে। পৃথিবী চমকে যাবে। সে হবে বিশ্বের সম্রাজ্ঞী। তার রূপের কাছে আর কারোর রূপ নেই। সে একেশ্বরী। সামনেই স্ফটিক জলের পুকুর। স্নান করে এলো আন্দ্রিয়া। শীতল এক সৌন্দর্য অনুভব করছে সে এখন। এইবার সে ডেভিলের উপাসনায় বসবে। চৌখুপি ঘরে পা দিয়েই থমকে গেল সে। ঘরের চারদিকে সেন দৃষ্টি বোলালো। নিজের মনে বলে উঠল, না, এ অসম্ভব, না, এ হতে পারে না, না না না। মুহূর্তে সমস্ত ঘর লণ্ডভণ্ড করল সে। বদ্ধ উন্মাদের মতো চিৎকার করছে সে। আমার ড্রিম, আমার স্বপ্ন, তুই আমার স্বপ্নে বাধা হতে পারিস না। নেই, কোথাও নেই কালসর্পরূপী ক্রিস্টিনা। সে তখন স্ফটিক জল পুকুরের নিচে মাটিতে তার সাপের দেহ পুঁতে দিয়ে শীতল জলাধারে স্নান সেরে বুধ গ্রহের ছায়াপথের দিকে দৃষ্টি স্থাপন করেছে। গাঢ় নীল এক মায়াবী জ্যোতিতে দ্রবীভূত হচ্ছে তার দেহ। মহাবিশ্ব জগতের যাবতীয় শক্তি তার শরীরে সঞ্চারিত হচ্ছে। অলৌকিক এক জ্যোতি নির্গত হচ্ছে তার শরীর থেকে। 2000 বছর বয়স তার, তবু সে তন্নি যৌবনা। কালসাপকে কোথাও খুঁজে না পেয়ে এবার ধ্যানে বসলো আন্দ্রিয়া। একটা মাত্র সরু মোমবাতি একটা শলাকায় জ্বালালো সে। হু হু বাতাসেও মোমের শিখা তার দৃষ্টির তীব্রতার কাছে আত্মসমর্পণ করেছে। খুঁজছে সে ক্রিস্টিনাকে সেই আলোয়, পাচ্ছে না। আলোর তীব্রতা জলের গভীরতার কাছে পরাজিত। ভেতরে ভেতরে ভয়ে তার হৃদয় স্পন্দন বন্ধ। মনে শঙ্কা, তাহলে কি ব্যর্থ হয়ে যাবে তার স্বপ্ন? কে বিশ্বাস করবে সে যদি বলে সে এক জন্মে ছিল রানী ক্লিওপ্যাট্রা? সারা পৃথিবী হাসবে তার মুখের ওপর, সারা পৃথিবী। সে সহ্য করতে পারবে না। তাহলে পৃথিবীকে পায়ের নিচে রাখার সেই অমোঘ বাসনা তৃপ্ত হবে না?
যাবতীয় শুনে এতটাই স্তম্ভিত ও আশ্চর্য যে প্রথমে বিশ্বাসই করতে কয়েকদিনের জন্য ছুটি কাটাচ্ছিলেন সম্বিত সেনগুপ্ত। ঋষির ফোনে চাইলেন না, অথচ ঋষির কথাকে অবিশ্বাস করার মতো ছেলে ঋষি নয় বলেই বললেন, আমি নিজে স্পটে থাকতে চাই আজ। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, নিজের চোখে দেখতে চাই। তার আগে আমি তোমার বাড়িতে আসতে চাই ঋষি। পরিচয় দেবে, আমি তোমার আঙ্কেল। সম্বিত সেনগুপ্তর সঙ্গে কথা বলার পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল ঋষি আলিয়ারা। আলিয়া বলল, আমার হার্টবিটটা দেখ, এখনই ফার্স্ট। বাই দ্য ওয়ে, মমকে ফোন করেছি, তুই যখন আঙ্কেলকে ফোন করেছিলি। রাজি করিয়েছি, সব বলেছি যে পুলিশ ফোর্স থাকবে আমাদের সঙ্গে। সেটা শুনে মম একটু ভরসা পেল। গুড, দে অল আর চেঞ্জিং উইথ দ্য টাইম। ঋষি থামস আপ করল। ঋষির মা এই সময়ে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। হ্যাঁ রে, ছেলেটা কি ভূত? মানে? ঋষি প্রায় লাফিয়ে উঠেছে। মানে এইমাত্র জানলা দিয়ে দেখলাম সে ঘুমাচ্ছে, তারপর ডাইনিং হলে দুটো কাজ সেরে আবার একতলায় নামার সময় উকি দিতে দেখি সে ঘরে নেই। দরজা ভেজানো ছিল, ধাক্কা দিতেই খুলে গেল, কোথাও নেই। দরজা ভেজিয়ে বাইরে এসে আবার জানলা দিয়ে উকি দিয়েছি, দেখি বিছানায় ঘুমাচ্ছে। আমার কিন্তু ভয় করছে, আমি আর থাকবো না ঋষি। এই বলে সুপ্রিয়া, ঋষির মা, প্রায় কেঁদেই ফেলল। আজ রাতে একটা ফাইনাল কিছু হবে মা, জাস্ট ডোন্ট ওয়ারি। আমরা থাকতে ভয় পেও না, তুমি আর ওকে ডাকতে যেও না যেন। কি হবে? আরো ভয় পেয়ে গেছে সুপ্রিয়া, বলল, ও মা, কি হবে আজ? ঘাবড়িও না, তুমি এখন যাও মা, আমরা একটু মিটিং করি, তোমার কোনো বিপদ নেই, ওকে? মায়ের গাল ধরে চুমু দিয়ে আদর করে দিল ঋষি। সুপ্রিয়া চলে গেলেও ভয়ের বাতাবরণটা আরো একটু বেশি ছড়িয়ে পড়ল। আজ রাত, আজই এই শেষ সুযোগ। ক্রিস্টিনা যে এখনো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী বুঝতে দেরি হলো না আন্দ্রিয়ার। ক্রিস্টিনার বয়স 2000-এরও বেশি, আর সে তার শিষ্যত্ব গ্রহণ করেছিল মাত্র। খুবই কম সময়ে সে ক্রিস্টিনার ঘনিষ্ঠ হয়ে উঠেছিল, তাই তার ডাইনি বিদ্যার অনেক কিছুই শিখিয়ে কাছের করে নিয়েছিল ক্রিস্টিনা। আবার সাধনায় বসল আন্দ্রিয়া। এইবার স্ফটিক পাত্রে রাখা মানস সরোবরের জলে মোমের শিখার বিচ্ছুরণ পাঠালো। সেন দৃষ্টিতে তাকিয়ে সে জলাধারের দিকে। এইভাবেও খুঁজে নেওয়া যায় কাঙ্ক্ষিত মানুষ থেকে পশু পাখিদের। হতাশ আন্দ্রিয়া। জলে কোনো ছায়া পড়ল না ক্রিস্টিনার, সে যেন ভ্যানিশ। কিন্তু ক্রিস্টিনার যে মৃত্যু নেই তা উপলব্ধি করতে পারছে সে। অকথ্য ভাষায় গালি দিল সে ক্রিস্টিনার উদ্দেশ্যে। তার মানে সে তাকে গুপ্তবিদ্যার অনেক কিছুই শেখায়নি, অথচ সে তাকে বলতো, মাই বেবি, তোমার মধ্যে সেই সমস্ত ক্ষমতা আছে যা আমার মধ্যে আমার গুরু পেয়েছিল। তুমি তো গুপ্তবিদ্যার রানী। তুমি তো সেই যে এক জন্মে ছিলে রানী ক্লিওপেট্রা। তোমার প্রতিটা জন্ম উজ্জ্বল। গত জন্মে তুমি খুবই ধনী একটা মানুষের দ্বিতীয় স্ত্রী ছিলে। মানুষটি তোমাকে ভালোবাসলেও তুমি তাকে বিশ্বাস করতে না। তুমি তার প্রথম স্ত্রী আর প্রাণাধিক প্রিয় শিশুপুত্রকে বিষ প্রয়োগে হত্যা করেছিলে। তোমার জেল হয়, জেলের মধ্যেই আত্মহত্যা করো তুমি। আত্মহত্যা পাপ। দুটো জঘন্য পাপের শাস্তিতে মধ্যে 10 বছর তোমার পুনর্জন্ম হয়নি। তুমি বিদেহী আত্মারূপে ঘুরে বেড়াচ্ছিলে। সে খুব যন্ত্রণার কাল। এক ফোঁটা জলও পায় না বিদেহী আত্মা। সেই কণ্ঠ যন্ত্রণা অতিক্রমের পর তোমার এই নিম্নবিত্ত পরিবারে জন্ম। কিন্তু আমার যে সবসময় মনে হয় আমি খুব ধনী, আমি খুব অভিজাত। আমার মনে হয় আমি একজন নারী অ্যাক্ট্রেস ছিলাম। কোনোদিনও আমার এই দরিদ্র জন্ম ভালো লাগে না। ছিলে বেবি, ছিলে। তুমি একজন অভিনেত্রী ছিলে।
তখনও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিলে। তুমি প্রাচ্যের এক অ্যাক্ট্রেস ছিলে। তারপরেও তুমি 10 বছর কোনো জন্ম পাওনি। তারপর আবার জন্ম হয়েছিল আলপসের এক গোয়ালা পরিবারে। খুব ভালো কাজ করেছিলে তখন, দয়া মায়ার প্রাণ ছিল, তাই আবার ভালো জন্ম। তোমার প্রতিটি জন্মই খুব ইন্টারেস্টিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি ফিরে পেতে পারি না আমার পূর্বজন্মের কোনো একটা আমিকে? হ্যাঁ, বিস্ময়ে তাকিয়েছিল ক্রিস্টিনা। কি দেখছো ক্রিস্টিনা, কি দেখছো? বলো না, আমি কি হতে পারি না আবার রানী ক্লিওপেট্রা? সে তো মমিতেই শুয়ে আছে। বলো না, আমি কি হতে পারি না? পারো, কিন্তু পারো না। কঠিন মুখ ক্রিস্টিনার। কিন্তু তোমার তো সহস্রাধিক বয়স, তুমি একা আছো কি করে? হ্যাঁ, আমার কর্মফলে আমি আমার গুরুর কাছে বাধা। আমি সেই পৃথিবী দেখেছি যখন সভ্যতার বিকাশ হয়নি। আমার ইচ্ছা জন্ম, আমার ইচ্ছা মৃত্যু। আমি নির্লোভ, তাই। তোমার অনেক ধনী ঘরে জন্মাতে ইচ্ছা হয়নি? বলো, হয় না? অট্টহাসিতে ফেটে পড়েছিল ক্রিস্টিনা। না রে না, আমার জন্ম জল ও পাথর থেকে। আমার গুরু আমায় সৃষ্টি করেছিলেন এমনভাবে। আমি তখন জঙ্গলে গরু ছাগল চড়াই। মানুষের, পশু পাখির দুঃখ আমায় কষ্ট দিত। আর আমি ভাবতাম, এই কষ্ট কেন? কেন এই কষ্ট? আমার মন ছিল জলের মতো স্বচ্ছ আর নির্মল। প্রকৃতি আর জীবনের রহস্য নিয়ে ভাবতাম, খুব ভাবতাম। তখনই আমার গুরু মায়ের দেখা পাই। তার বয়স পৃথিবীর বয়সের সমান। তিনি আমায় দেখিয়ে দেন সত্য রূপ, দেখিয়ে দেন এই জগতের দুঃখ কষ্টের কারণগুলো। জানতে চান আমি কোনো ধনী ঘরে জন্মাতে চাই কিনা। আমার কোনো লোভ নেই, তাই আমার আর জন্ম হয়নি। তুমি তো যা চাইতে তাই হতে পারতে। হ্যাঁ, পারতাম, ইচ্ছে হয় না। আমার গুরু আমার পবিত্র আত্মাকে নিজের হাতে আরো বেশি শুদ্ধ করে জল ও পাথর থেকে আমাকে জন্ম দেন। হোয়াইট ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, ডাইনি বিদ্যা সব শেখান। শুধু বলেছিলেন, এই শিক্ষা মঙ্গল কাজে ব্যবহার করো। তোমার মধ্যেও একটা পবিত্র আত্মা আছে, তবে তুমিও নির্লোভ নও বেবি। আমি আবার ক্লিওপেট্রা হয়ে উঠতে চাই মাদার। আমি আর কিচ্ছু চাই না। আমার জন্ম আমাকে ফিরিয়ে দাও। আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলাম। ওহ গড, কেউ বিশ্বাস করবে? শুনলে হাসবে। আমি আমার পূর্ণ জন্ম আবার ফিরে পেতে চাই মাদার। আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হতে চাই। তা সম্ভব নয়, ইতিহাস বিকৃত করা যাবে না। তোমার এই লোভের কারণে আজ থেকে তুমি বিতাড়িত হলে। যাও, তোমাকে আমি আমার অনেক ভালোবাসা দিয়েছিলাম, অনেক গুপ্ত জ্ঞান দিয়েছিলাম, যা আর একমাত্র রবার্ট আর কুসুমিকাকে দিয়েছি। তোমার এই লোভ দেখে আমি আর যার পর্ণায় বিস্মিত। তুমি যাও। রাগে ফুঁসছিল সে, বলেছিল, যাচ্ছি, তবে আমিও শিখেছি সেই গুপ্তবিদ্যা। আমিও জানি কি করতে হয়। অট্টহাসি আবার ক্রিস্টিনার। তার হাসিতে পৃথিবী কাঁপে। বলেছিল, যাও, অতীত কখনো ফিরে আসে না, আসতে নেই, তাহলে বিপর্যয়, মহা বিপর্যয়। মাথা ঠুকছে আন্দ্রিয়া। তাহলে হবে না? হবে, হতেই হবে। এমিলি গর্ডনের মাতুল কুল ছিল মিশরীয়, সেই রক্ত বইছে এমিলির শরীরে। এমিলির নাই কুণ্ডটি শুধু চাই। আর তারপরে শুরু হবে আরেক খেলা। আর কিছুদিনের মধ্যে
রাত 12টার সময় শরীরে অতিরিক্ত উত্তাপ বোধ করল উইলিয়াম। তার মস্তিষ্কে সঞ্চারিত হচ্ছে অদ্ভুত শক্তি। একটা ঝাঁটার উপর প্রতিস্থাপিত একটা ছাগলের চর্বি ও রক্তযুক্ত পোলতে জ্বলছে শুধু। সামনে বসে আন্দ্রিয়া। দ্বিতীয় উইলিয়াম শুয়ে আছে একটা মৃত নারী কঙ্কালের ওপর। ঝাঁটার শলাকা আগুনে গরম করে তার কাছে থাকা দ্বিতীয় উইলিয়ামকে আঘাত করতে লাগলো সে বারবার। মনে মনে স্মরণ করতে লাগলো এমিলি গর্ডনকে। কবরখানার আশপাশে আগে থেকেই উপস্থিত হয়েছেন সম্বিত সেনগুপ্ত ও কলকাতা পুলিশের বেশ কিছু পদস্থ অফিসার ও কনস্টেবল। প্রত্যেকের মধ্যেই অদম্য কৌতূহল। এতদিন চোর ডাকাত ও বিভিন্ন ক্রিমিনাল ধরেছেন তারা, কিন্তু এই প্রথম আধি ভৌতিক কাণ্ড। যদিও সম্বিত সেনগুপ্তর ধারণা ব্যাপারটা আন্তর্জাতিক চোরাচালানের সঙ্গে যুক্ত। কবর খুঁড়ে লাশ পাচারের সংখ্যা বেশ বেড়েছে ইদানিং। ঋষির বাড়িতে এসে বিশেষ লাভ হয়নি তার। উইলিয়াম ঘুমোচ্ছিল। ঘুমন্ত উইলিয়ামকে দূর থেকে দেখে তার ধারণা ড্রাগে আসক্ত উইলিয়াম। সে মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ পাচারের সঙ্গেই জড়িত। ব্ল্যাক ম্যাজিক বা ওই ধরনের ব্যাপারে তার বিশ্বাস নেই। ভারতীয় সময় 12:01। দ্বিতীয় উইলিয়ামকে ঝাঁটার তপ্ত শলাকা দিয়ে আঘাত করতে করতে এবং তার দেহ প্রদক্ষিণ করতে করতে সে বার্তা পাঠালো, যাও যাও ডেভিল যাও, অ্যান্ড্রিয়ার কথা শোনো, ক্লিওপেট্রাকে ফিরিয়ে আনো। ক্লিওপেট্রা, রানী ক্লিওপেট্রার কথা শোনো তুমি। যাও এমিলি গর্ডনের কাছে যাও। উত্তর পশ্চিমের কোণ থেকে কবর খুঁড়েও এমিলির নাইকুণ্ড তুলে নিয়ে এসো। গঙ্গা নদীর পবিত্র জলে তাকে স্নান করিয়ে নিয়ে এসো। ফিরে এসো, ফিরে এসো ডেভিল, ফিরে এসো, ফিরে এসো। উইলিয়াম নড়ে চড়ে উঠে বসল বিছানায়। মন্ত্রমুগ্ধের মতো দরজা খুলে বেরিয়ে এলো। ঋষি আর আলিয়া আড়ালে অপেক্ষা করছিল। আজ আলিয়া হতবাক, হতবুদ্ধি হয়ে গেল। অবিশ্বাস্য তার দৃষ্টি। দেখল তালাবন্ধ সদর দরজা ভেদ করে বেরিয়ে গেল উইলিয়াম। ঋষির হাত সজোরে চেপে ধরেছে সে। অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, হাউ ইজ দিস পসিবল, হাউ? চোখের ইশারায় চুপ করতে বলল ঋষি তাকে। বলল, লেটস ফলো হিম। প্রায় শূন্যে উঠতে উঠতে চলছে উইলিয়াম। ঋষি আলিয়া তাকে অনুসরণ করতে গিয়ে হাঁপিয়ে গেছে। কবরস্থানে পৌঁছেই সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল উইলিয়াম। ঋষি আলিয়া পৌঁছেই পুলিশের কাছে চলে গেছে। সৃঞ্জয় আগেই সম্বিত সেনগুপ্তর সঙ্গে চলে এসেছে। এই আলো আঁধারিতে দেখা গেল সৃঞ্জয়ের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। এদিক ওদিক দেখে নিয়ে উত্তর পশ্চিম কোণ বরাবর দুহাত দিয়ে আঁচড়ে আঁচড়ে মাটি খুঁড়তে শুরু করল উইলিয়াম। অদ্ভুত দর্শন রূপ এখন তার। যেন কোনো হিংস্র বেড়াল ভয়ঙ্কর রাগে মাটি আঁচড়ে বের করে আনতে চাইছে তার কাঙ্ক্ষিত বস্তু। আঙ্কেল। চাপা স্বরে ঋষি সম্বিত সেনগুপ্তকে ডাকল। আরেকটু দেখি। ততোধিক নিচু স্বরে বললেন সম্বিত। ঝড়, ঝড়ের মতো উঠল কিছু যেন আচমকাই। শুধুমাত্র এমিলি গর্ডনের সমাধিকে ঘিরে ঝড়ের একটা কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠল প্রবল বেগে। দূর থেকে শুধু দেখা যাচ্ছে প্রায় 200 কিলোমিটার গতিবেগের একটা সাইক্লোন তাণ্ডব করছে 6 ফুট বাই 6 ফুট জায়গাটাকে কেন্দ্র করে। অন্যদিকের বাতাস নীরব। পরস্পর পরস্পরকে শক্ত করে জড়িয়ে ধরেছে ঋষিরা। সম্বিত সেনগুপ্ত এই সময় শূন্যে ফায়ার করলেন। তাতে কোনো পরিবর্তনই চোখে পড়ল না। ঝড়ের তাণ্ডব আরও তুমুল হলো কিছুক্ষণের মধ্যেই। সহসা বিকট চিৎকার শুনতে পাওয়া গেল, উইলিয়ামের আর্তচিৎকার। ঝড়ের তাণ্ডব তখনই থেমে গেল। সম্বিত সেনগুপ্ত, তার পুলিশ বাহিনী এবং ঋষি, আলিয়া, সৃঞ্জয় সকলেই দৌড়ে গেছে ততক্ষণে ঘটনাস্থলে। উইলিয়াম পড়ে আছে। হাতের মুঠোয় তখনও শক্ত করে ধরা কিছু একটা। আলিয়া লাফিয়ে উঠে উইলিয়ামের দেহের ওপরেই প্রায় পড়ে যাচ্ছিল। ঋষি তাকে ধরে ফেলেছে। সকলে অবাক হয়ে দেখল কালো একটা সাপ উইলিয়ামের শরীরের ওপর দিয়ে চলে গেল। সম্বিত সেনগুপ্ত উইলিয়ামকে তুলে নিতে নির্দেশ দিয়েছেন পুলিশ বাহিনীকে।
অথচ কারুর সাহস নেই এখন উইলিয়ামের গায়ে হাত দেওয়ার। সকলেই ভয়ে ভয়ে সম্বিতের দিকে তাকিয়ে। কেউ একজন মুখ ফুটে বলল, স্যার, আমার সাহস হচ্ছে না স্যার। সম্বিত বোধহয় নিজেও ভয় পেয়েছেন, তাই বললেন, সবাই মিলে একসঙ্গে হাত লাগান, আমি আছি। না স্যার। ঋষি এগিয়ে এসে বলল, আমার সঙ্গে আসুন, ভয় নেই, আমার কাছে একটা জিনিস আছে। বলতে বলতে সে আর আলিয়া উইলিয়ামকে তুলে ধরার চেষ্টা করতেই দুজন পুলিশ কনস্টেবল এগিয়ে এলো। হসপিটালে নিয়ে যেতে হবে আঙ্কেল। স্নেক বাইট কি ঋষি? সাপটা চলে গেল। আই মিন, আমার মনে হয় এই আমাদের চেনা সাপ নয় আঙ্কেল। ব্ল্যাক ম্যাজিক? ঋষি, হাউ ক্যান ইউ সো শিওর? পুরো ব্যাপারটাই তো তাই। এনি ডাউট আঙ্কেল? না, অবিশ্বাস করতে পারছি না, তবে এই সায়েন্সের যুগে মানতেও পারছি না। তবে যা দেখলাম তা রীতিমতো ভয়াবহ। নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতাম না, গাঁজাখুরি বলেই হয়তো ভাবতাম। আচ্ছা, ছেলেটা বেঁচে আছে তো? হ্যাঁ, লেটস মুভ টু হসপিটাল আঙ্কেল। মন্ত্রপুত স্ফটিক জলের ভেতর দৃষ্টি স্থির করে উইলিয়ামকে দেখছিল এতক্ষণ আন্দ্রিয়া। এমিলির নাইকুণ্ড উইলিয়ামের হাতে আসা মাত্র সে লাফিয়ে উঠেছে, আর তখনই পেছন থেকে কাল সাপ তার মাথায় দংশন করল। মৃত্যুর কোলে ঢলে পড়ল সে এক মুহূর্তের মধ্যে। ক্রিস্টিনা তার দুই প্রিয় শিষ্য রবার্ট আর কুসুমিকাকে সেই দৃশ্য দেখালো। বলল, লোভ বড় ভয়ঙ্কর জিনিস, মৃত্যুই ওর শাস্তি। ইতিহাস ফিরিয়ে আনতে যাওয়ার অর্থ যে কি সর্বনাশ বয়ে আনবে পৃথিবীর জন্য তাও বুঝল না। মাদার আর ওর ভাই উইলিয়াম, ও তো অন্যায় করেনি কখনো, ও তো ওর হাতের পুতুল হয়ে কাজ করছিল, তাহলে ওরও কি মৃত্যুদণ্ডই দিলেন? মাথা ঝাঁকালো ক্রিস্টিনা বার কয়েক। বলল, না, ওকে ব্যবহার করেছে অন্যায়ভাবে। ওর মধ্যে পাওয়ার ছিল, তাই ওর পাওয়ারকে ব্যবহার করেছে আন্দ্রিয়া। ওকে বাঁচিয়ে দেওয়ার মতোই বিষ প্রয়োগ করেছে আমার সাপ। কথা শেষ করেই সাধনায় বসল ক্রিস্টিনা। দ্বিতীয় উইলিয়ামের দেহে প্রয়োগ করল এক জোড়া দুধ সাদা কবুতরের তাজা রক্ত। ছিটিয়ে দিল স্ফটিক জল তার সর্বাঙ্গে। মোম শিখার উত্তাপ দিল। ধীরে ধীরে উঠে বসল আন্দ্রিয়ার সৃষ্টি করা কৃত্রিম দ্বিতীয় উইলিয়াম। হাসপাতালের বিছানায় শুয়ে চোখ মেলল উইলিয়াম। শরীর দুর্বল তার। কিছু যেন ঘটে গেছে তার উপর দিয়ে। সৃঞ্জয়, ঋষি, আলিয়া, সম্বিত সকলেই উপস্থিত সেখানে। ভাব লেশিন তার চাহনি। সৃঞ্জয়ের দিকে তাকিয়ে হাসল, খুব অল্প। কেমন আছো এখন? আমি হসপিটালে কেন? তোমার কিছু মনে নেই? ঘুম পাচ্ছে। গভীর তন্দ্রার দিকে চলেছে সে। কি বুঝছেন আঙ্কেল? ঋষির প্রশ্নে ঘাড় নাড়লেন শুধু সম্বিত। ডক্টররা কিন্তু সাপের কামড়ের কোনো চিহ্নই পেলেন না। তাহলে একে কি বলবেন? অলৌকিক বলে কিন্তু একটা শব্দ আছে। কান্ট বিলিভ। ক্রিস্টিনার কাজ চলছে তখনও। ছেলেটির জন্য তার মায়া হচ্ছে। নিরীহ নিষ্পাপ একটা ছেলেকে খারাপ কাজে ব্যবহার করছিল আন্দ্রিয়া। তার শরীরে এখনো ডেভিলের আত্মা। এর থেকে মুক্ত করতে না পারলে ছেলেটি বেশি দিন বাঁচবে না। গভীর যজ্ঞে বসেছে ক্রিস্টিনা। উজ্জ্বল 3টি মোমবাতির সামনে ডেভিল উপস্থিত এখন। ক্রিস্টিনা তার গায়ে মন্ত্রপুত পবিত্র জল নিক্ষেপ করে বলল, যাও, ওর শরীর ত্যাগ করো এক্ষুনি, এই মুহূর্তে। আর কখনোই ছায়া মারিও না, কখনো না। ভোরের বাতাস আসে কোনো সুদূর মহাবিশ্ব হতে যেন। সেই বাতাস বয়ে যাচ্ছে উইলিয়ামের শরীরের উপর দিয়ে। তার মনে হলো সে যেন এক অন্য মানুষ। কিন্তু তার মনে পড়ে না সে হাসপাতালে কেন। ঋষি, আলিয়া, সম্বিত সেনগুপ্ত ও সৃঞ্জয় সারা রাত হাসপাতালেই জেগে কাটিয়েছে। এই ঘটনার কোনো যুক্তিনির্ভর ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না তারা। হাই, গুড মর্নিং। উইলিয়ামের ডাকে আলোচনায় মগ্ন 3 জন চমকে উঠেছে। চেয়ার ছেড়ে সবার আগে দৌড়ে গেছে আলিয়া। হাই,
ফিল করছো? ঋষি, সম্বিত ও সৃঞ্জয়ও পাশে এসে দাঁড়িয়েছে। বিহ্বল হয়ে পড়েছে যেন উইলিয়াম। বলল, I can't understand why I am here. কিছু মনে পড়ছে না? কিচ্ছু না? নো, কেন? আমার কি হয়েছিল? আচ্ছা, তুমি কি সুস্থ বোধ করছো? কোয়াইট ওকে নাও। আমি আর এখানে থাকবো না, আমায় নিয়ে চলো প্লিজ। বেড থেকে লাফিয়ে নেমেছে উইলিয়াম। সম্বিত সেনগুপ্ত তখনও আপন মনে বলে চলেছেন, রহস্য রহস্য আর রহস্য। তাহলে কি করবি? রহস্যটা তো বের করতে হবে ঋষি। 24 ঘন্টার মধ্যেই করতে হবে, না হলে আর হবে না। উইলিয়ামের শরীরের টেম্পারেচার কমছে স্লোলি। দ্যাট মিন্স ওর ওই স্পেশাল পাওয়ার কমছে। ডুরেকা হেনরনকে কাজে লাগাবো এবার, দেখি যদি কিছু হয়। লাফিয়ে উঠেছে আলিয়া এমনভাবে যে হাত থেকে কফি চলকে পড়েই গেল। ও সরি, আমিও ভাবছিলাম এটাই। আমার মনে হয় উইলিয়ামকে জানিয়ে করাই ভালো। আমারও তাই মত, কিন্তু এখন ওকে কনভিন্স করাতে হবে। অসম্ভব থমথমে মুখ উইলিয়ামের। সে যে বেশ নার্ভাস বোঝা যাচ্ছে। ঋষি নিজেও যথেষ্ট উত্তেজিত। বড় একটা পরীক্ষায় বসতে চলেছে সেও। রাত্রি আর ভোরের মাহেন্দ্রক্ষণ, এই সময়টাকেই বেছে নিয়েছে ঋষি। খোলা ছাদে উইলিয়াম লোহার একটা চেয়ারে বসে আছে, পরনে একটা সাদা ধুতি। দিশেহারা চোখে আকাশের দিকে চেয়ে আছে। ঋষির মা, বাবা, রবি কাকা আসতে চেয়েছিল। মনঃসংযোগের বিঘ্ন ঘটার আশঙ্কায় ঋষি তাদের অনুমতি দেয়নি। তুমি রেডি? নার্ভাস হও না। হ্যাঁ বাচক মাথা নাড়ল উইলিয়াম। ডুডেকা হেনরনকে খুব ধীরে ধীরে উইলিয়ামের মাথা থেকে সমস্ত শরীরে ছোঁয়াচ্ছে ঋষি। 5 বার ছোঁয়ানোর সময় ঘোর লাগা মানুষের মতো বলতে শুরু করলো উইলিয়াম, আমাকে তুমি ব্যবহার করছিলে। তুমি কে তোমাকে ব্যবহার করছিল উইলিয়াম? কি কাজে? অ্যান্ড্রিয়া। সে কে হয় তোমার? বড় বোন। লোভ। কি লোভ? বলো, কি লোভ? ক্লিওপ্যাট্রা হবে, আবার ক্লিওপ্যাট্রা হয়ে জন্মাবে। কে? বোন অ্যান্ড্রিয়া, সে ক্লিওপ্যাট্রা ছিল। ও গড! স্বগতোক্তি করল ঋষি। অদূরে বসা সম্বিত সেনগুপ্তর চোখ বিস্ফারিত। আলিয়ার হাত চেপে ধরেছেন। সে কি চাইছিল? আমি আর পারছি না, আমায় ছাড়ো। আচমকাই উত্তেজিত হয়ে উঠল উইলিয়াম। ছেড়ে দেব। উইলিয়ামের ব্রহ্মতালুতে ডুডেকা হেনরনকে ছুঁয়ে রেখেছে ঋষি। বলল, তুমি ইন্ডিয়া এসেছিলে কেন? এমিলির নাইকুণ্ড চাই অ্যান্ড্রিয়ার। এমিলি মিশরের মেয়ে, তার শরীরে ক্লিওপ্যাট্রার রক্ত। নাইকুণ্ড, আমি আর পারছি না। সে কি ব্ল্যাক ম্যাজিক জানতো? হ্যাঁ, আমাকে দিয়ে সব কাজ করাতো। সে কোথায় এখন? মারা গেছে। তার গুরু ক্রিস্টিনা কাল তাকে হত্যা করেছে। কাল সর্প পাঠিয়েছিল সে কাল আমার কাছে। উপস্থিত সকলের নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম। সম্বিত বললেন, কি শুনছি আমি? ক্রিস্টিনাকে চেনো? ঋষি আবার উইলিয়ামের দিকে মনোযোগ দিয়েছে। 2000 বছর বয়স তার। সে অন্যায় করে না, তাই অ্যান্ড্রিয়াকে হত্যা করেছে। ক্লিওপ্যাট্রা তো আর বেঁচে উঠতে পারে না। অতীতকে ফিরিয়ে আনা যাবে না, তাহলে সব ধ্বংস। ও, তুমি বারণ করনি কেন? সে কারো কথা শোনে না। সে উন্মাদ হয়ে গেছিল। আমি তার কাছে বাঁধা ছিলাম। আমার রক্ত কলিজার অংশ নিয়ে রেখে সে আমার রেপ্লিকা বানিয়ে কাজ করত। আচ্ছা, এখন তুমি কেমন বোধ করছো? ভালো আছি। খুব আরাম। উইলিয়াম, বলো।
তুমি মুক্ত। উইলিয়ামের মাথার ওপর থেকে ডুডেকা হেনরনকে সরিয়ে নিয়েছে ঋষি। ভোরের আলো ফুটি ফুটি। উইলিয়ামের জ্ঞান ফিরছে। আরও কিছুক্ষণ পরে সে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। উইলিয়ামের কাঁধে হাত রাখল ঋষি। তার শরীর থেকে এখন আর কোনো তাপ বেরোচ্ছে না। স্বাভাবিক তাপমাত্রা, স্বাভাবিক মানুষ সে। লেটস গো। আর ইউ ফিলিং ওকে? অ্যাবসলিউটলি। আমার বড় বোন মারা গেছে ঋষি। আমার খুব খারাপ লাগছে। মনে আছে সব? আফটার অল বোন তো, একই ব্লাড। ছোট থেকে ওর মধ্যে একটা অন্যরকম, ডিফারেন্ট ব্যাপার ছিল। খুব লোভ। আমরা তো মিডল ক্লাস, ও এই ক্লাসটাকেই ঘেন্না করত। চাইতো খুব ধনী, রিচ, অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে বিলং করতে। তাই ব্ল্যাক ম্যাজিকের প্রতি আকৃষ্ট হয়। আমাকেও টেনে নিয়েছিল। গোসাবা মাতলা নদী, দুধারে সর জঙ্গল, চলেছে লঞ্চ। আজ সুন্দরবনে বেরিয়ে পড়েছে ঋষিরা। সরু খাঁড়ি, কখনো কখনো কুল কিনারাহীন প্রশস্ত নদী। কোথাও চড়ায় রোদ পোহাচ্ছে কুমির। বাঁদরেরা জলে স্থলে। রোদে শুয়ে থাকা একটা কুমিরকে দেখে উইলিয়াম প্রায় লাফিয়ে উঠল। হেই, সি দিস ক্রোকোডাইল। আমি ব্ল্যাক ম্যাজিক করে ওকে এখনই আমার মাথার বালিশ করে শুয়ে পড়তে পারবো। জাস্ট ফরগেট ব্ল্যাক ম্যাজিক। আলিয়া হাসতে হাসতে বলল, যে যেমন আছে সেইভাবেই থাকা উচিত, থাকতে দেওয়া উচিত। ফরগেট উইলিয়াম, ব্ল্যাক ম্যাজিক ফর এভার। ধীরে মাথা নাড়ালো উইলিয়াম। রাইট। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, খুনে ম্যাজিক। গল্পের নাট্যরূপ শ্রেয়া, আলিয়ার চরিত্রে অরিত্রা, ঋষি শ্রীদীপ, ঋষির মা বর্ণিনী, বাবার চরিত্রে সোমজিৎ, উইলিয়ামের চরিত্রে আমি স্বর্ণাভ, ডিভা স্নেহা, সম্বিত সেনগুপ্ত শুভঙ্কর, সৃঞ্জয় কিঞ্জল, আন্দ্রিয়ার চরিত্রে ঋষিতা, ক্রিস্টিয়ানা শ্রেয়া। সমগ্র পর্ব পরিচালনা, ব্যাকগ্রাউন্ড স্কোর শ্রীদীপ, পোস্টার ডিজাইন পিনাকি। আজ এই পর্যন্তই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।